উন্নয়নশীল এলাকা হওয়ার সুবাদে অনেকেই বসবাসের জন্য বেছে নিচ্ছেন উত্তরাকে। উত্তরায় আছে প্রশস্ত রাস্তা, যা চলাফেরার জন্য দারুণ। আর হাতে নাগালেই পেয়ে যাচ্ছেন বিভিন্ন নামকরা সুপারস্টোর। হেঁটে বা রিক্সা নিয়ে চলে যেতে পারেন মাস্কট প্লাজা, নর্থ টাওয়ার বা ইনফিনিটি মলে। স্কুল বা কলেজে পড়াতে চাইলে রাজু, উত্তরা হাই স্কুল বা মাইলস্টোনের মতো নামকরা স্কুল কলেজগুলো তো আছেই। তাছাড়া আশেপাশে থাকছে ভালো ভালো রেস্টুরেন্ট, হাসপাতাল এবং সবচেয়ে বড় সুবিধা হলো মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পর থেকে এই এলাকাটি হতে যাচ্ছে ঢাকার পরবর্তী আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই ভবিষ্যতের কথা ভেবে আজই বিনিয়োগ করতে পারেন উত্তরার কোনো প্রপার্টিতে। আজই ভিজিট করুন বিক্রয়.com-এ। সাভারের শফিক সাহেব তার 5 কাঠা জমি কোথায় বিক্রি করবেন? বিক্রয়.com-এ পোস্ট করার পর গাজীপুরের কবির সাহেব কিনে নিলেন। দালাল ছাড়া বিক্রি করবো ভাবতেই পারিনি। ওগো রাজুর ভাই, এক কাপ চা দাও জলদি। সারা বাংলাদেশে কেনাবেচা করুন খুব সহজে। আজই বিক্রয় অ্যাপ ডাউনলোড করুন। বিক্রয়.com এর মাধ্যমে শামীম শাহরিয়ার এইমাত্র তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন ৫৮ লাখ টাকায়। আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করুন মনের মতো দামে। সব কেনা বেচার জায়গা বিক্রয়.com-এ। আসসালামু আলাইকুম, এফআর খান স্যার, আরিফুর রহমান সজল স্যার, এসেছে আমির আপু। আমরা জাস্ট হচ্ছে আমাদের আরেকজন গেস্টের জন্য অপেক্ষা করছি। উনি শীঘ্রই জয়েন করছেন, হোসেন খালেদ স্যার। উনি জয়েন করলে আমরা খুব শীঘ্রই হচ্ছে আমাদের ওয়েবিনার সেশনটা আমরা শুরু করছি। আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি, শুনতে পাচ্ছি স্যার। এরফান খান স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। এই তো, আপনি কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনার সবকিছু ফলো করি স্যার, আপনার ব্লগ, আরশিয়া হায়দার স্যারের ব্লগ, আপনার সবকিছু স্যার আমরা সবসময় ফলো করি স্যার। Thank you. At least after 40 years of working in the real estate, এখন যদি ফলো করে কেউ তাহলে it's good. That means না স্যার, না স্যার, you are the idol and mentor for all of us actually. Thank you so much. এখানে সবার সঙ্গে কি আলাপ হয়েছে? স্যার আমি একটু কুইকলি যদি একটু পরিচয় করিয়ে দিই। আমি ইমদাদুল হক মুবিন। আমার সাথে আছেন আমাদের বিক্রয়.com এর ম্যানেজিং ডাইরেক্টর ইশিতা শারমিন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সময়ের জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ যে এই সময়ে আমরা আপনাদেরকে একসাথে একটা সেশনের জন্য পেয়েছি।
আমাদের বিক্রি করে না দিলেই হলো আর কি। এটা স্যার খুব ভালো ছিল। জি। আমাদের আসলে টপিক আমরা ওরকম ভাবে স্ট্রিক্ট ভাবে রাখিনি। আমাদের আজকে একটা প্রথম একটা ওয়েবিনার সেশন এবং প্রপার্টি সেক্টর নিয়ে আমরা প্রথমে শুরু করেছি। আপনি অবশ্যই জানেন যে বিক্রয়.কম আসলে আমরা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করি। প্রপার্টি ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর, এবং আমরা মনে করি এই সময়ে প্রপার্টিতে মানুষের ইনভেস্টমেন্ট আমাদের দুই সাইড থেকে, একটা হলো আমাদের যারা কিনবেন আর যারা বিক্রি করবেন, দুই পক্ষ থেকে একটা মানে একটা কনফিউশন বিরাজ করছে যে আসলে এই সময় ইনভেস্টমেন্ট করব কিনা। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের এই আলোচনাটা আমাদের ক্রেতাদের জন্য খুব উপকারী হবে। প্লাস যারা বিক্রেতা, আরো অনেক ছোটখাটো যারা ডেভেলপমেন্টে কাজ করছেন তাদের জন্য একটা ভালো হবে যে আসলে কিভাবে আসলে এই সময়ে কাজ করা উচিত। তো এইটাই আসলে আপনাদের কাছ থেকে জানতে পারলে সবার জন্য একটা, এই ইন্ডাস্ট্রির একটা খুব ভালো একটা সময় আসবে বলে আমরা মনে করছি। তো খালেদের ওখানে এখন কত টাইম, কয়টা? সে কানাডায় না? খালেদ কানাডায় না? জি 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 তো ওখানে তো এখন রাত 2টা বাজে তোর ওখানে। তার ওনার শিডিউলটা একটু মানে কাইন্ড অফ এরকম যে উনি মানে সারা রাত আর কি জেগে মানে অফিস টাইমটা মেনটেন করার জন্য অফিস করেন, দেন ফজরের নামাজ পড়ে আর কি উনি একটু ঘুমান আর কি। সো ওনার শিডিউলটা আসলে ওভাবে আমরা নিয়েছি। সো একটু ওনার সাথে আসলে আমরা কানেকশনে একটু সমস্যা হচ্ছে আর কি, কানেক্টিভিটিতে। এই জন্য জাস্ট সরি ফর দ্য ডিলে। উনি জাস্ট চেষ্টা ট্রাই করছেন কানেক্ট করার জন্য। সো আমরা কিছুক্ষণ 2-3 মিনিট আমরা জাস্ট একটু দেখবো। জি, আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক মবিন, আমি বিক্রয়.কম এর প্রপার্টি হেড হিসেবে কাজ করছি। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বিক্রয়.কম আয়োজিত এই ওয়েবিনার সেশনে। আমাদের সাথে আছেন বেশ কিছু স্পেশাল গেস্ট যারা হচ্ছে গিয়ে আমাদের এই রিয়েল এস্টেট মার্কেট এবং কর্পোরেট এরিনাতে খুবই জনপ্রিয় এবং হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক লেজেন্ডার বলা যায়। আমি একজন একজন করে আসলে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, এবং পরিচয় পর্ব শেষে আমরা ছোট একটা প্রেজেন্টেশন আছে, তারপরে আমরা আমাদের রেগুলার যে ডিসকাশন আছে সেই ডিসকাশনে আমরা যাব। সো প্রথমে আমি পরিচয় করে দিতে চাচ্ছি এফআর খান স্যার, উনি যিনি এখন ম্যানেজিং ডিরেক্টর বিল্ডিং টেকনোলজিস এন্ড আইডিয়াস সে আছেন বিটিআই। স্যার সম্পর্কে খালি এতটুকু মানে ইটস ভেরি ভেরি মানে ইটস ভেরি টাফ যে অল্প সময় আসলে অনেক কিছু বলা, বিকজ হি হ্যাজ মানে 30 ইয়ার্স অফ ক্যারিয়ার ইন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিতে উনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রোল প্লে করেছেন, এখন বিটিআই তে আছেন। স্যার এর আগে বিটিআই এর আগে এবিসি রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছিলেন। স্যার এর আগে হচ্ছে কি অ্যাসেট ডেভেলপমেন্ট এন্ড হোল্ডিংস এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছিলেন। স্যার হচ্ছে রিহ্যাবের একজন অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য। সো থ্যাংক ইউ স্যার আজকে আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি এরপরে পরিচয় করে দিতে চাচ্ছি আরেকজন আমাদের বিজনেস কর্পোরেট এরিনার একজন আইকনের সাথে, মিস্টার হোসেন খালেদ স্যার। স্যার এই মুহূর্তে আনোয়ার ল্যান্ডমার্কের লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। পাশাপাশি উনি আনোয়ার গ্রুপের জুট বিজনেস এবং অটোমোবাইলস এজি অটোমোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি স্যার ভাইস চেয়ারম্যান সিটি ব্যাংকের বোর্ড মেম্বারশিপ একজন রোল প্লে করছেন, এবং এট দ্য সেম টাইম বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের একজন বোর্ড মেম্বার হিসেবে স্যার রোল প্লে করছেন। পাশাপাশি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এটার একজন সম্মানিত বোর্ড মেম্বার হোসেন খালেদ স্যার। থ্যাংক ইউ স্যার। প্রাক্তন প্রেসিডেন্ট। ওকে সরি জি। সো স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আপনি কানাডায় আছেন, এই মুহূর্তে স্যার ওখানে আই থিংক রাত। সো আই হার্ড ইউর মানে ওয়ার্কিং স্কেজুয়াল। স্যালিউট টু ইউ বিকজ দ্য ওয়ে ইউ আর ম্যানেজিং ইউর বিজনেস, এবং আপনি যেভাবে আপনার কি বলে এটাকে স্যার ম্যাগনিটিউডে আপনি রোল প্লে করেছেন বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অর্গানাইজেশনে বা বিভিন্ন সেক্টরে। সো দ্যাটস ভেরি অ্যামেজিং। থ্যাংক ইউ স্যার আজকে আমাদের সাথে আমাদের পরবর্তী গেস্ট মিস্টার আরিফুর রহমান সজল স্যার। উনি এখন অ্যাশিওর গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। অ্যাশিওর গ্রুপে জয়েন করার আগে উনি দীর্ঘদিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে উনি কর্মরত ছিলেন। লাস্ট উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ওখানে দায়িত্ব পালন করেছেন। স্যারেরও হচ্ছে কি রিয়েল এস্টেট এবং ব্যাংকিং সেক্টরে একটা খুব
হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর্বশেষ আমি পরিচয় করে দিতে চাচ্ছি victory.com এর কো-ম্যানেজিং ডিরেক্টর ইশিতা শারমিন, ওনার সাথে। সো ওনাকে আসলে মানে ইটস ভেরি টাফ টু ডিফাইন, বাট আমি যেটা বলবো যে উনি victory.com এর প্রথম এমপ্লয়ি, নট অনলি victory.com, উনি বিক্রয়ের যে মাদার কোম্পানি আছে সলসাইট, ওটার হচ্ছে গিয়ে উনি 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 এমপ্লয়ি। উনি বেসিক্যালি বাংলাদেশে victory.com কে লঞ্চ করেন এবং হচ্ছে গিয়ে কান্ট্রি মার্কেটিং ম্যানেজার হিসেবে উনি বাংলা victory.com এ তখন মানে জার্নি শুরু করেছিলেন। আজকে উনি কো-ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উনি হচ্ছে দুবাইতে ব্লুবেরি টেকনোলজিসে উনি বেশ কিছু সময় আর কি উনি জব করেছেন। এটার পাশাপাশি ওনার ক্যারিয়ার শুরু হয়েছে সিটিসেল, যেটা আমরা প্যাসিফিক টেলিকমিউনিকেশন নামে আমরা চিনি, ওখান থেকে ওনার ক্যারিয়ার শুরু হয়েছে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের এখানে জয়েন করার জন্য। আমি হচ্ছে গিয়ে শুরু করছি, আমাদের ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে, সো প্রেজেন্টেশনটা দিয়ে আমরা শুরু করছি। সো আজকে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আসলে এই কোভিড-19, এটা আমরা দেখছি এটা প্রায় জানুয়ারি থেকে সারা বিশ্বব্যাপী খুব একটা বাজে ইম্প্যাক্ট তৈরি করেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এটাতে আসলে মানুষজনের নট অনলি লাইভস বাট অলসো দেয়ার ব্রেড এন্ড বাটার্স আর গেটিং এফেক্টেড। সো এইটার ইম্প্যাক্ট বাংলাদেশে গত 2 মাস ধরে আমরা দেখছি। এইটাতে আসলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির এই মুহূর্তে করণীয় কি জিনিস, এটা আমরা একটু কথা বলবো যে ক্রেতা এবং বিক্রেতা বোথ এন্ডে এটা আসলে কি করা যেতে পারে। তো আমরা প্রেজেন্টেশনটা শুরু করছি। আমাদের স্লাইড একটু বিক্রয় এন্ড থেকে কিছু প্রেজেন্টেশন আছে। তো আমাদের প্যানেল মেম্বার যারা আছেন, মিস্টার এফির খান, মিস্টার হোসেন খালেদ, মিস্টার আরিফুর রহমান সজল, সীতা শারমিন। সো আমি মডারেট করছি আজকের সেশনটা। সো আমরা পরের স্লাইডে যাই। আমি যে victory.com সম্পর্কে একটু শর্ট একটা আপনাদের সবাইকে একটা ধারণা দিতে চাই। victory.com কে আমরা বলছি দ্য লার্জেস্ট মার্কেট প্লেস অফ বাংলাদেশ। কেন বলছি? victory.com এ প্রত্যেক মাসে 35 লাখ মান্থলি আমাদের ইউনিক ভিজিটর থাকে। আমাদের প্রতি মাসে 25 কোটির মতো পেজ ভিউ হয় এবং প্রায় 55 লাখ আগ্রহী ক্রেতা বা ইনকোয়ারিজ আমরা হচ্ছে গিয়ে আমাদের ট্রানজাকশন বা ইনকোয়ারিজ আমাদের হয়ে থাকে ক্রেতা বিক্রেতাদের মাঝে। এবং এক একজন যারা এখানে আসেন সাইট ভিজিটে, এরা প্রায় 11 মিনিটের বেশি আমাদের সাইটে আসলে স্পেন্ড করেন টাইম। সো ভেরি এঙ্গেজিং সাইট এবং আমাদের সাইটের বাউন্স রেটটাও বেশ সিগনিফিকেন্ট, হুইচ ইজ 19%। সো আমরা পরের স্লাইডে যাই। সো victory.com, তো victory.com আসলে নামটা মানে আমাদের পুরো আমাদের বাঙালি একটা নাম, বাট আসলে victory.com কে কারা, জাস্ট অরিজিনে আমি যদি একটু দেখি, victory.com বেসিক্যালি সলসাইট টেকনোলজিস হুইচ ইজ এ সুইডেন বেসড কোম্পানি। সেটার একটা কনসার্ন যেটা 2011 সালে সুইডেনে ফাউন্ডেড হয়েছিল। সো 2012 সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ঘানাতে এট দ্য সেম টাইম বিজনেস শুরু করে সলসাইট। সো আমরা 2015 সালে প্রায় 40 মিলিয়ন ইউএসডির একটা ফান্ডিং নিয়েছিলাম। 5টা দেশে আমাদের অপারেশন আছে এবং সারা এই 5টা দেশে অফিসেস আছে মাইবার, এবং টোটাল এমপ্লয়ির সংখ্যা সলসাইডের প্রায় 500-র বেশি। তো আমাদের ইনভেস্টরদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিনেভিক, হিল হাউস ক্যাপিটাল, ব্রাহ্মণ এন্ড পার্টনার্স। তো আমরা পরের স্লাইডে যাই। সো victory.com, যেটা আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশ ছাড়া আরো 2টো দেশে আমাদের অপারেশন আছে। 2টো দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং হচ্ছে ঘানা। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি 20 কোটি মানুষকে টার্গেট করে এই মুহূর্তে বিজনেস করছি এই 3টা দেশের জনসংখ্যা। সো দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড দ্য ওয়ে victory.com ইজ ওয়ার্কিং। সো টাইমলাইন বলতে গেলে বাংলাদেশের জার্নি শুরু হচ্ছে 2012 সালে। এর মধ্যে আসলে আমাদের অনেক রকমের অ্যাচিভমেন্ট ছিল, বাট সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা আমাদের ছিল, আমি যেটা বলতে চাই, 2019 সালে গত বছর, সেটা হচ্ছে victory.com ইজ দ্য ফার্স্ট স্টার্টআপ টু অ্যাচিভ দ্য ব্রেক ইভেন মার্ক। সো এটা একটা আমাদের জন্য আসলে বরঞ্চ বাংলাদেশের স্টার্টআপ ইন্ডাস্ট্রির জন্য যারা কাজ করছে আর কি, অনেক অনেক বড় বড় প্লেয়ার, স্মল এন্ড মিডিয়াম প্লেয়ার কাজ করছে, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। victory.com এই মাইলস্টোনটা অ্যাচিভ করে গত বছর। থ্যাংক ইউ। পরের স্লাইডে আমরা যদি একটু যাই। সো এবার 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 শুরু করছি যে প্রপার্টি মার্কেটটা নিয়ে। সো প্রপার্টি মার্কেটটা যদি আমি জাস্ট আপনাদেরকে একটু ডিফাইন করি যে বিক্রয়, আমরা আসলে পাস্ট নিয়ে কথা বলবো না, প্রেজেন্ট সিচুয়েশনে আমি জাস্ট আপনাকে কিছু ডেটা আমি জাস্ট আপনাদেরকে শো করতে যাচ্ছি। সো এই মার্চের পরে আসলে আমাদের নট অনলি আস বাট অলসো সবাই সব প্ল্যাটফর্মে আসলে একটা সিগনিফিকেন্ট ফল আসলে ফেস করে। বাট আসলে এপ্রিল মাসে যে ফলটা হয়, এপ্রিল থেকে মে মাসে আমরা দেখি যে একটা হিউজ টার্ন অ্যারাউন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিতে। সো এই টার্ন অ্যারাউন্ডটা নিয়ে ফোকাস করে এই স্লাইডটা প্রিপেয়ার করা। সো আমরা যেটা দেখেছি যে এপ্রিল থেকে মে মাসে 57% সেলার গ্রোথ হয়েছে আমাদের। সো আমাদের যে নাম্বার অফ সেলার যেটা থাকে সেটা 57% এপ্রিল টু মে তে গ্রো করেছে। তার মানে আরো বেশি আগ্রহী ক্রেতা আসলে এখন তার প্রপার্টিটা বিক্রি করতে চাচ্ছেন। বোথ হচ্ছে গিয়ে আপনার একজন প্রাইভেট এবং হচ্ছে গিয়ে বিজনেস, বোথ হচ্ছে আরো সেল করতে চাচ্ছেন। তো
তো আমাদের ব্যবহারকারী সংখ্যা যেটা এপ্রিলে ফল করেছিল সেটা প্রায় 15% বৃদ্ধি পেয়েছে মে মাসে। রিপ্লাইস, এটা মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের জন্য। রিপ্লাইস দিয়ে আমরা যেটা বুঝি যে এঙ্গেজমেন্ট, যে কতজন আগ্রহী ক্রেতা কতজন বিক্রেতার সাথে যোগাযোগ করেছেন, সেইটা প্রায় 10% আমাদের বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস যে ইট রিফ্লেক্টস যে এখন আসলে অনেকেই ফ্ল্যাট কিনতে চাচ্ছে। সো মেবি হয়তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে হয়তো বাইরে যেতে পারছে না, হয়তো সেফ ফিল করছে না, মেবি ইনভেস্টমেন্টটাকে আসলে খুব একটা বেশি মানে সিকিউর মনে করছে না। বাট ওভারঅল 10% ইজ এ ভেরি সিগনিফিকেন্ট নাম্বার আমাদের জন্য। পাশাপাশি আমাদের যেটা রেগুলার পেজ ভিউ থাকে সেটা আসলে ফল করে সেটা এপ্রিল থেকে মে মাসে বেড়ে 10 মিলিয়ন পেজ ভিউ আমাদের হয়েছিল শুধুমাত্র প্রপার্টিতে। আমাদের এই মাসে মে মাসে হচ্ছে কি 6 লাখের মতো সেশন হয়েছিল, যেটা এভারেজে 8 to 9 লাখ থাকে ভালো সময়গুলোতে। এবং আমাদের এঙ্গেজমেন্ট টাইমটা যেটা এক একজন ক্রেতা বা সেশন যারা মানে সেশনে টাইম স্পেন্ড করেছেন, এটা প্রায় 8 মিনিটের বেশি, যেটা প্রায় এভারেজে 10 থেকে 11 মিনিট থাকে। সো এই নাম্বারগুলা ইট রিফ্লেক্টস ওয়ান থিং, যে হ্যাঁ এই মুহূর্তে যাদের হাতে প্রপার্টি আছে তারা বিক্রি করতে আগ্রহী, দে ওয়ান্ট টু কাম ব্যাক। বাট আসলে মেবি এই কোভিড-19 আসলে আমাদেরকে অনেক জায়গা দিয়ে আসলে কিছু ন্যারো অ্যাঙ্গেল বা নিশ আমাদেরকে কিছু জায়গাতে আমাদের নিয়ে গিয়েছে, সেটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সো আমরা সরাসরি তাহলে হচ্ছে গিয়ে একটু ডিসকাশনে চলে যাই। সো যেহেতু আমাদের সময়টা আসলে বেশ ইটস ভেরি টাইম অফ মানে ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা জাস্ট আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা আসলে এই সেশনটা অনেকদিন ধরে প্ল্যান করছি করার জন্য। তো এটার কারণে আমরা গতকাল থেকে আমাদের টিজারও আমাদের শুরু হয়েছে। আমরা অলরেডি বেশ কিছু এনকোয়ারি বা বেশ কিছু আমাদের প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে। আমি জাস্ট একটা একটা করে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং হচ্ছে গিয়ে আপনাদের মতামত জানতে চাইবো এইসবের ব্যাপারে। তো পাশাপাশি আমাদের লাইভ একটা সেশন অলরেডি যেহেতু চলছে, ওখান থেকে আমরা কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনের আমরা হচ্ছে কি নিব। মেবি হয়তো সবাইকে আসলে এট দ্য সেম টাইম হয়তো আমরা সব প্রশ্ন নিতে পারবো না বিকজ অফ টাইম বাইন্ডিংস, বাট আমরা চেষ্টা করবো যে সব মোস্ট ইফেক্টিভ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আসলে এই মুহূর্তে আসলে তুলে ধরার জন্য। প্রথমে আমি যদি একটু এই কোভিড-19 স্যার, এই জিনিসটা এই প্রপার্টি মার্কেটে স্যার কি রকমের প্রভাব ফেলছে, যদি একটু আমাদেরকে যদি একটু ডিসকাশনটা শুরু করেন স্যার আপনার মতামতটা দিয়ে। জি, ধন্যবাদ আমাকে প্রথমেই সুযোগ দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। হোসেন খালেদ সাহেবকে, উনি আমার ভাই, ছোট ভাই। তো দেখে খুব ভালো লাগলো। আমরা অ্যাকচুয়ালি বিটিআর সঙ্গে আমি গত 37 বছর ধরে আছি। সো এর ভিতরে অনেক সময় অনেক রকম মার্কেট আপ এন্ড ডাউন আসছে, নানান রকম ব্যাপার আসছে, যেটার জন্য আমাদের মার্কেট কারেকশন করতে হচ্ছে। সেটার ভিতরে সবচেয়ে বেশি আসে 2010 থেকে 2016 পর্যন্ত অ্যাকচুয়ালি। বিকজ আগে আপনারা জানেন যে হঠাৎ করে সবকিছু অ্যাপার্টমেন্টের দাম অ্যাবনর্মালি বেড়ে গিয়েছিল এবং সেইভাবে আমরা জমিও নিয়েছি। তারপরে যখন আমরা বিক্রি করতে যাই তখন দেখি যে যেই জমিটা ধরেন 20,000 টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করবে বলে নিয়েছিলাম, সেটা কমতে কমতে 12,000 13,000-এ চলে আসছে। সো সেখানে তখন রিয়েল এস্টেটে যারা অ্যাকচুয়ালি রোল প্লে করে, প্লেয়ার যারা আছে, তাদের জন্য বিকাম এ চ্যালেঞ্জিং সিচুয়েশন। অনেকে এই ক্ষেত্রে বেরও হয়ে চলে গেছে সেক্টর থেকে, যারা ছিল তারা এখনো রয়ে গেছে। কারো কারো লস হয়েছে, লসটা বড় কথা না, তারা সাস্টেন করতে পেরেছে, এটাই বড় কথা। তো এই কথাটা এই জন্য বলছি যে এরপরে 2018-তে এসে মোটামুটি ভাবে মার্কেট প্রাইস কারেকশন যেটা বলে, প্রাইস কারেকশনটা কিন্তু স্টেবল হয়ে আসছে এবং এটাই কারেক্টেড প্রাইস অ্যাজ লং অ্যাজ কস্ট ওইভাবে না বাড়ে কিংবা অন্য কোনো ইমপ্লিকেশন না আসে। তো ওইটা কাটিয়ে ওঠার পর আমরা খুব কনফিডেন্ট ছিলাম, এখনো আছি অফকোর্স, যে এই ধরনের কোনো বিপদ আসলে পরে আমরা এটাকে সাজিয়ে নিতে পারবো। তো দেখা গেল যে কোভিড-19টার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা টাইম বাউন্ড না আর কি। আপনি যে অন্য যেগুলি আগে আসছে, হয়তো পলিটিক্যাল হরতাল হোক কিংবা পলিটিক্যাল আনস্টেবিলিটি হোক কিংবা বেলুন বাস্টিং হোক, সো বোঝা যেত আর কি যে মোটামুটি ভাবে এই সময়ের ভিতরে প্রাইসের উপরে এফেক্ট করবে। কিন্তু এখন আর সেটা কোভিড কতদিন থাকবে এটা কেউই বলতে পারে না, পৃথিবীর কেউই বলতে পারে না। অ্যান্ড এটা গ্লোবালি এফেক্টেড। তো গ্লোবালি এফেক্টেড বলে
তো এটার উপরে এফেক্ট করবে বলে আমরা কতদিন, এটা আগে ভেবেছিলাম 2 মাস 3 মাস, এখন এটা 2 বছরও হতে পারে, উইথ অল প্রবাবিলিটি সেরকমই হয়তো হবে। তো সেই ক্ষেত্রে শর্ট টার্ম কিছু সলিউশনের কথা সেক্টর ওয়াইজ বলেন আর আমরা বিটিআই থেকেই বলেন, আমরা ওয়ার্কআউট করেছি। তার ভিতরে একটা হলো যে আমরা যেটা চিন্তা করছি যে প্রাইস অ্যাকচুয়ালি, মানে অনেক ক্রেতা ভাববেন, এটা আমি আমাদের কাস্টমারদের, সত্যিও কাস্টমারদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে প্রাইস কমবে বলে অনেকে একটা খুব একটা অপটিমাইজ চিন্তা করে বসে আছেন যে ভাড়াও কমে গেছে, ভাড়া না দিয়েও চলে যাচ্ছে অনেকে, কাজে অ্যাপার্টমেন্টের প্রাইসও কমে আসবে। বাট অ্যাপার্টমেন্ট ইজ সাচ এ থিং যে এটা এমন একটা কমোডিটি, এটা কস্ট যেগুলো ইনকার করার অলরেডি ইনকার করে গেছে, কাজে এটার প্রাইস ওইভাবে কমার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, কিছু কমতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে অতটা না হয়তো, বাট কোনো ডেভেলপার হয়তো ভয় পেয়ে গিয়ে যে না হঠাৎ করে প্রাইস পড়ে যাবে, তারপরে বিক্রি হবে না, আরো কমে যাবে, ছেড়ে দিতে পারে। কিন্তু দেখা গেল প্রজেক্ট আর কমপ্লিট হলো না, কম দামে ঠিকই বিক্রি করলো, প্রজেক্ট আর কমপ্লিট করতে পারছে না, তখন ক্রেতারা আরো মুশকিলে পড়ে যাবে। On the other hand, there will be a lot of inflation এবং lot of imported materials এর কস্ট বাড়বে। যদিও এবারে বাজেটে ব্রাইটার সাইডটায় আমি আসছি, যেটা অনেক বছর ধরে আমরা বলে আসছি, তারপরও কস্ট কিছু বাড়বে। সো এই দুইটা মানে দুদিক থেকে নেগেটিভ এফেক্টে আমাদের প্রফিটেবিলিটি কমে আসবে, যার জন্য আমার প্রাইস খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, বিকজ সেটা সম্ভব না আর কি। এবং যারা মোটামুটি ভাবে ভালো একটা ইকুইটি নিয়ে আরম্ভ করেছে তাদের জন্য এটা সাস্টেন করতে হবে আর কি। তো কাস্টমারদের প্রতি এটাই বলতে চাই যে ইটস দ্য রাইট টাইম ফর ইনভেস্টমেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে বিকজ এবার আনডিক্লেয়ার মানি সেটাকে প্রদর্শন করার একটা সুযোগ দেওয়া হচ্ছে, নো কোশ্চেন আস্কড ফ্রম এনি অথরিটি, উইচ ইজ আফটার লাইক 10 years অফ টাইম এটা করা হয়েছে। এবং এখানে কিছুটা আমার মনে হয় যে কোনো কাস্টমার আছেন যারা আর্ন মানি কিন্তু নট ডিক্লেয়ার, তাদের তরফ থেকে আসবেন। ব্যাংকের তরফ থেকে কিছু হেল্প আসবে বলে আমি আশা করি কাস্টমারদের জন্য, which is like গভর্নমেন্ট যদি একটা বড় প্যাকেজ দেয় এবং এই বড় প্যাকেজে যদি ইন্টারেস্ট রেটটা আপাতত ভাবে এটা একটা স্টিমুলাস হিসাবে 9%, আমি বলছি যে অর্ধেক হয়তো এটা গভর্নমেন্ট ইয়ে করলো, অর্ধেক কাস্টমার বিয়ার করলো, এটা আগামী 2 বছর যদি থাকে। তারপরে আমাদের ডেভেলপারদের জন্য, আমরা ধরেন আমাদের ইকুইটি নিয়ে কাজ চালিয়ে যাবো, তো আমাদের ডেভেলপারদের জন্য যদি ফিনান্সিয়াল কিছু ব্যাকআপ আরো ব্যাংকের তরফ থেকে থাকে, যেটাকে আমরা বলি যে ইএমআই গুলি আরো পরের থেকে আরম্ভ করবে, প্রথমে আমরা ইন্টারেস্ট দিয়ে গেলাম ইন ফিনান্সিয়াল টার্মস, যেটাকে আমরা বলে থাকি যে মরাটোরিয়াম একটা সিস্টেম যদি চালু করা হয় অথরিটি থেকে, তো এগুলি করলে এবং করবে বলে আশা করছি আমরা, একটা তো হয়েইছে, বাকিগুলিও করবে বলে আশা করি। এবং কাস্টমাররা যদি এগিয়ে আসেন, তো আমরা আমাদের এখনের প্রজেক্টগুলি কমপ্লিটলি আগের ফেজেই চালিয়ে গিয়ে যথাসাধ্য সময় মতো দিতে চেষ্টা করব, অফকোর্স মাইনাস দ্য টাইম যেটা কিছু নষ্ট হয়ে যাচ্ছে কিংবা যাবে আরো, সেটাকেও আমরা স্কুইজ করে আনার চেষ্টা করছি। তাতে করে কাস্টমার কনফিডেন্স ফিরে আসলে, কাস্টমার যখন দেখবে যে না কোম্পানি ঠিকই আছে, বাড়ি ঘরের স্ট্রাকচার এবং ফিনিশিং এ হচ্ছে, তখন তারা আরো আগ্রহ নিয়ে ফিরে আসবে। এবং ফিরে আসবে বলবো না আমি, তারা নতুন করেও আসবে। তো দিস ইজ রিয়েলি অ্যাবাউট দ্য শর্ট টার্ম উই হ্যাভ থট। এবং এই জন্য আমরা পুরাপুরি ভাবে না হলেও মোটামুটি ভাবে 3টা ফেজ করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যেগুলি ইমিডিয়েটলি হ্যান্ড ওভার দেওয়ার কথা, আমরা সেগুলির কাজ পুরোপুরি আরম্ভ করে দিয়েছি এবং আশা করা যায় যে অ্যাপ্রক্সিমেট টাইমের ভিতরেই দিতে পারবো। আর সেকেন্ড ফেজে আমরা নতুন যেগুলি দেবো, এবং থার্ড ফেজে যেগুলি না, সেকেন্ড ফেজে হচ্ছে যেগুলি না হয়ে গেছে সেগুলি আরম্ভ করবো, থার্ড ফেজে গিয়ে নতুনগুলি আরম্ভ করবো। সো আমরা ল্যান্ডও নিচ্ছি। এই ক্ষেত্রে ল্যান্ডের যেহেতু একটা 40% অফ অ্যাবাউট 40% অফ প্রাইসের চাঙ্ক আসে ল্যান্ডের থেকে,
কাজে ল্যান্ডের জন্য ল্যান্ড ওনারদেরও এটা রিয়েলাইজ করতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনাদের কাছে এটা বলতে চাই যে ওনাদের এক্সপেকটেশন জন্য আবার আমাদের সঙ্গে একটু মিল রেখে হয় আর কি, আমাদের সঙ্গে মানে মার্কেটের সঙ্গে, বিকজ এরপরে কিন্তু ওনাদের ডিমান্ডও কমে আসবে। তো ওনাদের এটা বোঝানোর চেষ্টা করছে এবং অনেকে বুঝতেও পারছেন। তো এই সব মিলে যদি একটা ইকুইলিব্রিয়াম নিয়ে আসা যায় তাহলে আগামী 6 মাসের মধ্যে আবার মনে হয় একটা স্টেবল সিচুয়েশন চলে আসবে। বিকজ আমরা কিন্তু কোভিড কে নিয়েই চলতে হবে, যেটা আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমরা সবাই জানি যে এটা অ্যাকচুয়ালি কোনো ওই ধরনের শেষ তারিখ কিংবা সময় নাই। তো এটা সর্ট অফ স্ট্র্যাটেজির কথা আমি বললাম, এরপরও কিছু ট্যাকটিক্যাল ডিসিশন নিতে হতে পারে সময় এবং সময় বুঝে। ধরেন এখন হঠাৎ করে হয়তো লকডাউন হবে আবার কিছু এলাকা, তো সেখানে সেই সময়টা কিভাবে আমরা অপারেট করব, এই ধরনের কিছু ট্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে। এবং লেবারদের জন্য আমরা এই যে আলাদা প্রোটোকল মেনটেন করে এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করে একটা সেফটি থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা করেছি। প্রায় 72টা সাইটের ভিতরে 1/3 করা হয়ে গেছে অলরেডি, যাতে তারা বারবার এই বাড়ি চলে যাওয়া আর এখানে না আসে। সো এখানে মেইন যেটা হচ্ছে যে ফিনান্সিংটা যদি ঠিক থাকে এবং আমাদের ইকুইটিকে ইউটিলাইজ করে আমরা ক্রেতাদের সম্পূর্ণভাবে কনফিডেন্সে রাখতে চাই যে কোনো ইনশাল্লাহ অসুবিধা হবে না। যুদ্ধ এটিসে যুদ্ধ আসবে, ফেস করতে হবে, বাট আমরা কাটিয়ে উঠবো বলে আমি আশা করি। তো ধন্যবাদ, আমি আমার মনে সুযোগ পেলে পরে থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। হোসেন খালেদ স্যার, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আসলে মানে কোন জিনিসগুলো আসলে এই কোভিড-19 এ আমাদের টপ প্রায়োরিটি এই মুহূর্তে কোনগুলো হওয়া উচিত? যদি কিছু এই ব্যাপারে আপনার কিছু ইনসাইট শেয়ার করতেন। ধন্যবাদ এমদাদ। এফার খান ভাই, ওয়ান্স अगेन গুরু সালাম। আমি বিগত সেশনস গুলোতে একটা কথা বারবারই বলেছি যে এই বছরের বাজেটে আমাদের কিছু প্রপোজিশনস গিয়েছে, যেখানে ক্রেতাদের জন্য কিছু স্টিমুলাস প্যাকেজ খুব সুন্দরভাবে হয়তোবা করা যায়। আমরা যেটা শুনেছি যে আপনার সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে, বাট এটা যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যাবে আমার মনে হয় এটা খুব সুন্দর হবে। যেমন একটা আমি বলেছিলাম যে আপনার রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকের থেকে যদি আমরা ক্রেতাদের জন্য একটা রিফাইন্যান্সিং স্কিম করতে পারি, যেটা বর্তমানে রয়েছে সেই গৃহায়ন, আমার এক্স্যাক্টলি আমার টার্মটা মনে নেই, বাট আই থিঙ্ক ইটস গৃহায়ন তহবিল, যেটা সরকার সেন্ট্রাল ব্যাংকের থেকে মাত্র 1.5% এনজিওদেরকে দিয়ে থাকে রুরাল হাউজিং এর জন্য। ঠিক একইভাবে যদি আমরা রুরাল এবং আরবানের জন্য একটা 5 থেকে 10,000 কোটি টাকা যদি একটা ফান্ডও আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেটা এনবিএফআই এবং আপনার এফআই, দ্যাট ইজ ব্যাংক এবং নন ব্যাংকিং ইনস্টিটিউশনসদের মাধ্যমে আমরা হোম লোনের মাধ্যমে কাস্টমারদেরকে সাহায্য করতে পারি ক্রয়ের জন্য, অবভিয়াসলি that will directly impact the real estate industry. এবং রিয়েল স্টেট ইন্ডাস্ট্রি এবং রিয়েল স্টেট হাউজিং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু একসাথে চলে, এবং আমরা অনেকেই রিয়েলাইজ করি না যে এই তিনটি ইন্ডাস্ট্রি যখন একসাথে হয় গোষ্ঠীভাবে আপনার প্রায় 20% থেকে 22% পর্যন্ত জিডিপি তে কন্ট্রিবিউট করে। অফকোর্স আমাদের হয়তো বা সামষ্টিকভাবে আমরা হয়তো বা ভয়েস আউট করছি না, সেটার কারণে হয়তো বা আমাদের কথাগুলো হয়তো বা আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি না। অ্যাজ অপোজ টু যদি আমি গার্মেন্টস কথা বলে থাকি, ওনারা এত সুন্দরভাবে এত অর্গানাইজড ভাবে ওনারা মুভ করে, যদিও ওনাদের কন্ট্রিবিউশন ইজ অনলি 12% টু দ্য জিডিপি, কিন্তু ওনাদের কথা কিন্তু অনেক বেশি শোনা হয় এবং ওনাদেরকে সাহায্য অনেক বেশি করা হয়। তো আমাদের এখন অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের মার্কেটকে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি স্ট্রং বলবো, স্ট্রং রাখার জন্য কাস্টমারদের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, এবং রিফাইন্যান্সিং স্কিম হোক, ব্যাংকের মাধ্যমে হোম লোন হোক, এগুলোকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে। হোম লোন বর্তমানে যা রয়েছে দেখেন, ব্যাংকে অন্যান্য ফাইন্যান্সিং এর থেকে হোম লোনে কিন্তু ওনারা সবসময় কমফর্ট ফিল করে। কেন? কারণ ইটস 100% কোল্যাটারাইজড। কেন? কারণ আমরা
কোনো সময় চাই না যে আমাদের বাসা বাড়িতে যেটাতে থাকছি, যেখানে আমি অলরেডি হয়তো আমার নিজের পক্ষ থেকে 30 থেকে 40% ইনভেস্ট করে ফেলেছি, সেটা হারিয়ে যাবে, সেটা কিন্তু কেউই চায় না। বাট এট দ্য সেম টাইম আমাদের বর্তমানে যে অর্থনীতিতে সমস্যাগুলো চলছে, অনেক রিপোর্টস আসছে যে 1.5 কোটির উপরে আপনার মানুষ জব চাকরি হারাতে পারে, এগুলোর কিন্তু একটা ভীত চলে আসছে। এবং সেটা যদি হয় তাহলে উই মাইট হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট, বাট সেটা যেন না হয়, আমাদের এই সবগুলো ইন্ডাস্ট্রিকে তরুণত রাখার একটা সরকারের কিন্তু গুরু দায়িত্ব চলেই আসবে। আহ এফার খান ভাইয়ের আপনার কিছু কথা থেকে আমি যদি মার্কেট ডাইনামিক্স এর কথা বলি, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কথা যদি আমরা চিন্তা করি, ঢাকা শহরে বর্তমানে যে পপুলেশন রয়েছে, যে আহ, ব্যক্তিরা বিশেষ করে আপনার ব্যবসা করছে, কর্মস্থলে রয়েছে, তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত সাফিসিয়েন্ট সাপ্লাই নেই। So আমি এখন পর্যন্ত মনে করি যে ডিমান্ড ভার্সেস সাপ্লাই এর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত there is a sufficient gap, but হ্যাঁ, কোয়ালিটেটিভ আপনার in terms of qualitative supply, qualitative developers, there has always been a concern, যেটা এফআর খান সাহেব বলেছেন, যে আপনার বিগত দিনের চ্যালেঞ্জ গুলোতে অনেক সময় দেখা গেছে যে আপনার অনেক কোম্পানিরা চলে গেছে এবং সাস্টেইনেবিলিটি বিকামস অ্যান ইস্যু। কাস্টমারদের পক্ষ থেকে এখনো আমরা জানি যে বাজারে বেশ কিছু ডেভেলপারদের থেকে কাস্টমাররা আপনার ইনভেস্ট করার সত্ত্বেও ওনারা কোনো কিছু পাচ্ছেন না। এমনও শোনা যাচ্ছে যে 5-7 বছর হয়ে গেছে সেই ধরনের কোম্পানি থেকে ওনারা কোনো ধরনের যোগাযোগও পাচ্ছেন না, কোনো সাহায্যও পাচ্ছেন না। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট আমরা আমাদের কাস্টমারদেরকে সেই নলেজটা ওনাদেরকে দিই যে কোন ধরনের কোম্পানির সাথে ওনাদের কাজ করা উচিত। ইন টার্মস অফ প্রাইসিং, there will always be an expectation that pricing কম হওয়া উচিত। এটা কিন্তু ক্রয় যখন আপনি বাজারে যান, আপনি যে কোনো জিনিসই কিনতে যান, আপনি চেষ্টা করেন যে বার্গেন করে কিছুটা কমিয়ে আনার। That will always depend on case to case basis, customer to buyer to seller relationship এর উপরে সেটা ভিত্তি করে একটা আপনার হয়তো বা অ্যাডভান্টেজ কাস্টমার পেতেই পারে। But at this present moment আমি একান্তই বিশ্বাস করি that this is a buyer's market, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেখানে এখন ব্যাংকের এফডিআর এর রেট কমে আসছে মাত্র 6%, সেখানে কিন্তু আপনার রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করলে যারা নিজেদের জন্য ক্রয় করছে সেটা তো ভালো রয়েছে, এবং যারা ইনভেস্টমেন্টের চিন্তা করছে সেটাও কিন্তু একটা খুব বড় একটা অপরচুনিটি থাকছে, যে আগামী 2 থেকে 3 বছরের ভেতরে যখন প্রজেক্টস গুলো কমপ্লিট হবে। আমরা সম্ভবত হোসেন খালেদ স্যারকে একটু উনি সম্ভবত সামহাও কোন একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আই থিংক উনি হি লেফট দ্য মিটিং আই থিংক। আমরা তাহলে সেম পয়েন্টে যদি একটু আরিফুর রহমান সজল স্যারের ফিডব্যাকটা জানতে চাই। ইন দ্য মিন টাইম স্যার হোপফুলি উনি কুইকলি গেট ব্যাক করবেন। সজল স্যার একটু যদি বলেন যে এই মুহূর্তে আসলে কোভিড-19 যে ইম্প্যাক্টটা মানে কি করা উচিত, এবং হচ্ছে গিয়ে আপনার বোথ বায়ারদের জন্য আমরা যদি চিন্তা করি, বিকজ আসলে প্রাইস আমাদের কাছে প্রচুর এরকম ইনকোয়ারি আসছে যে প্রাইস এখন কি কম কিনা বা কমছে কিনা, কমলে আমি কিনবো। তো আসলে মাইন্ডসেটটা আসলে কি হওয়া উচিত, বা কেন আসলে মানে প্রাইস কমের পিছনে যে যে ওনারা ছুটছেন, আপনার মেসেজটা কি তাদের জন্য যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি প্রথমে ধন্যবাদ জানাই বিক্রয়.com, ইশিতা শারমিন আপনি আছেন এখানে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে আমার শ্রদ্ধা জানাই, এখানে এফার খান স্যার আছেন, হোসেন খালেদ স্যার আছেন, দুজনই আমার মেন্টর এখানে। যে বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই আমি এফার খানের রেফারেন্স ধরেও যদি বলি, হোসেন খানের রেফারেন্স ধরেও যদি আমি বলি, যে মার্কেটে কিন্তু এরকম আছে যেটা সাস্টেনেবিলিটি। আমরা ডেভেলপাররা যারা একটা প্ল্যান ওয়েতে কাজ করি, একটা প্ল্যান ওয়েতে আমরা আগে প্রেডিকশন করি যে কি হতে পারে, তাহলে আমি গ্রাউন্ড ওয়ার্ক করে আমি আগে কি কি জিনিস রেডি রাখবো, সেই রেডি রাখার যেরকম আমাদের দিক থেকে একটা প্রচন্ড একটা অ্যানালাইসিসের কাজ আছে, এবং সেই অনুযায়ী ফেজ বাই ফেজ আমাকে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করে এগিয়ে যাওয়ার কাজ আছে। সেটার পাশাপাশি আসলে মার্কেটে অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও আসলে আমাদের সাপোর্টের প্রয়োজন। মার্কেটে প্রাইসটা আসলে কমে যাবে, ভাড়া কমে গেছে,
এই জিনিসগুলো আসলে এফার খান স্যারও যেটা বলেছে যে আমরা যেটা অলরেডি ইনভেস্ট করেছি, যেখানে আমি আসলে আমার কনস্ট্রাকশনে যেখানে আমি আসলে কম্প্রোমাইজ করব না আমার ম্যাটেরিয়ালে, ওয়ারেজ এবার বাজেটেও যেখানে বেশ কিছু ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে কিছু জিনিসে, সেখানে আসলে প্রাইস কমে যাওয়াটা বিষয় না, এবং কমে যাওয়ার কোনো অপশনও আসলে নাই যারা আসলে কোয়ালিটি কাজ করে, যারা আসলে কাস্টমারের কমিটমেন্টটা রক্ষা করে এবং ইন টাইমে হ্যান্ড ওভার করতে চায়, তাদেরকে আসলে তার ফ্লোটা বজায় রাখতে হবে। যেমন এই মুহূর্তে আমরা যে কাজটা করছি, আমার 72 অনগোয়িং প্রজেক্টসে কিন্তু এফার খান স্যার যেটা বলেছে, আমরা অলরেডি অলমোস্ট সবগুলো প্রজেক্টেই ব্যবস্থা করে ফেলেছি যে আমি আমার ওয়ার্কারদের একটা ফুডের স্টক রেখেছি, একটা স্বাস্থ্যবিধি মেনে তাকে সাইটে রাখার ব্যবস্থা করেছি, আমার ভিজিটরদের জন্য একটা ব্যবস্থা করেছি। আমরা এখনকার পজিশনের জন্য আমরা আরো এক্সট্রা ইনভেস্ট করছি, যেখানে আসলে মানুষ কস্টিং কমাচ্ছে, ওয়ারেজ আমরা কস্টিংটাকে মাথায় রেখেও কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে যেন এই মার্কেটটাতে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি সবাইকে, সেটার জন্য আমরা এখন প্রত্যেকটা প্রজেক্টে ভার্চুয়াল ট্যুরে যাচ্ছি, যে একটা প্রজেক্ট ক্লায়েন্ট যেন তার বাসায় বসেই দেখতে পারে এই প্রজেক্টটার কি অবস্থা, কতদূর কাজ হয়েছে, কি কাজ হচ্ছে। যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদেরকেও আমরা প্রতিনিয়ত তাদেরকে মেইলে আমরা আপ টু ডেট করছি, এই যে আপনার প্রজেক্টে কাজ চলছে, এটা আজকের ডেটের ছবি, এরকম প্রত্যেকটা জিনিস তাদেরকেও আমরা কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমরা মার্কেটটাকে একটা যেন আমরা সমানভাবে কাজ করে যে আমাদের যেটা কমিটমেন্ট সেই সময়ের মধ্যে হ্যান্ড ওভারের কাজ করছি, সেখানে আসলে উল্টা আমরা আসলে খুব স্ট্রাগল করছি। সেখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডারদের আমাদের আসলে হেল্প দরকার, একটা কোঅর্ডিনেশন দরকার। সেটার জন্য যেটা হোসেন খালেদ স্যারও বলেছেন যে জিডিপির একটা অংশ আরএমসি যা করে আমরা তার থেকে বেশি করি, কিন্তু হয়তো আমাদের এই অর্গানাইজেশন টোটাল থেকে হয়তো অর্গানাইজ ভাবে জিনিসটা যায় না। আমাদের ভয়েস গুলো, এই ভয়েস গুলোতে যেমন বিষয় হচ্ছে যে যেমন রিফাইন্যান্সিং স্কিমের কথা বলা হয়েছে, গভর্নমেন্টের অনেক এমপ্লয়ীদের 5% লোন দিচ্ছে, কিন্তু সেই লোনগুলো ক্যাটার করছে হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যেগুলো আবার আমরা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ফাইন্যান্সে যেতে পারি না। যেরকম গভর্নমেন্ট এখন স্টিমুলেশন প্যাকেজের কথা বলছে, কিন্তু আমরা ব্যাংকগুলোতে বলছি, যখনই আমরা যাচ্ছি আমরা জানতে পারছি যে না, স্পেসিফিক রিয়েল এস্টেটের কথা বলা নেই, এখনো এরকম কিছু আসেনি স্পেসিফিক। সো বেসিক্যালি যেটা হয়েছে, যেটা এফার খান স্যারও বললো, আসলে এই কোভিড পরিস্থিতিটা আসলে আসলে কতদিন এটা মার্কেটে থাকবে, আমরা কতদিন স্ট্রাগল করব, এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা যে আমরা আমাদের কোয়ালিটি এবং কমিটমেন্ট বজায় রেখে আগামী 6 মাসও যদি আমাদেরকে রান করতে হয়, খুব টেকনিক্যালি আমাদেরকে রান করতে হবে, আমাদেরকে ব্যাংকের সাপোর্ট লাগবে। আমি যদি গভর্নমেন্টের এই সাপোর্ট গুলোর কথা বলি, যে গভর্নমেন্ট যদি আমাদেরকে স্টিমুলেশন প্যাকেজটা খুব দ্রুত যদি ইমপ্লিমেন্ট করে, পাশাপাশি আমরা যেন এই 6 মাস আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে এটা যদি আমরা চালাতে পারি, আমাদেরকেও যদি গভর্নমেন্ট স্টিমুলেশন প্যাকেজের বাহিরেও যারা বড় ডেভেলপার আছে তাদেরকে যদি এই ওয়ার্কিং ক্যাপিটালের আন্ডারে আমাদের যে ডে টু ডে যে কস্টিং, মান্থলি যে কস্টিং, এটার জন্য যদি আমরা কম ইন্টারেস্টে কোনো ফ্যাসিলিটিস আমরা অ্যাভেল করতে পারি, তাহলে যদি আমরা প্রজেক্ট গুলো রান করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কাস্টমারদের এই গেইন বা যে ডিমান্ডটা মার্কেটে আছে এটা আমরা কাজে লাগাতে পারি, আমরা সবাইকে স্যাটিসফাই করতে পারি। বিসাইড দ্যাট, যেমন এই মুহূর্তে যেটা আপনারা হোসেন খালেদ স্যার আছেন অলরেডি, ব্যাংক গুলোতে কিন্তু যেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম ব্যাংক এই রিটেল ল্যান্ডিংটা বন্ধ করে রেখেছে। অল্প কিছু ব্যাংক রিটেল ল্যান্ডিংটা করছে, যেটা হোসেন খালেদ স্যার বললেন যে হ্যাঁ, হোম লোনে সব ব্যাংক কমফোর্ট ফিল করে, ওয়ারেস যেমন এখন দেখেন, এখন কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক রিটেল ব্যাংকিং এই হোম লোনের ল্যান্ডিংটা বন্ধ রেখেছে। তারাও অবজার্ভ করছে, হয়তো এই মুহূর্তে তারা কালেকশন এক্সিস্টিং যেই পোর্টফোলিও আছে হোম লোন বা রিটেল লোনের কালেকশন, সেটাতে তারা এমফাসিস দিচ্ছে বেশি। কিন্তু ওয়ারেজ এখন আমি কাস্টমার পাচ্ছি, আমার লোন হয়তো ব্যাংকগুলোতে পড়ে আছে, অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু বলছে আমরা এখন ডিসবার্স করবো না। এটা আমাদের জন্য এখন একটা বড় স্ট্রাগল পয়েন্ট। আমরা যদি ব্যাংকগুলো থেকে এই সাপোর্ট না পাই, গভর্নমেন্ট থেকে যদি এই সাপোর্ট গুলো না পাই, আমার ওয়ার্কিং ক্যাপিটালটা আমি কিভাবে চালাবো? আরেকদিকে তো কাস্টমার আমাকে বলবে যে ভাই আপনি তো কাজ করছেন না, আমি আপনাকে কিভাবে পেমেন্ট করবো? তাহলে আমি যে কাজ করব, আমার তো ওয়ার্কিং ক্যাপিটালটা প্রয়োজন। আমরা ধরেই নিচ্ছি এই 6 মাস আসলে আমাকে এই সেক্টরটা এই কোভিডে
সারা ওয়ার্ল্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে যেটা তৈরি হয়েছে, এটা অনুযায়ী আমাকে এই 6টা মাস এই পরিস্থিতিটাকে স্টেবল করে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সেটার জন্য আসলে আমাদের একটা কম্বাইন্ড ভয়েস দরকার রিয়েল এস্টেটের সবাই মিলে, যে আসলে আমাদের সবকিছু যদি একসাথে একই ফেজে আমরা কথা বলি, তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টের কাছে, ব্যাংকের কাছে এই জিনিসটা আসলে পারফেক্টলি যাবে, যে আমরা এটা স্টেবল করার জন্য, সামনে ফরওয়ার্ড করার জন্য কিভাবে আগাতে পারি। আমি শুধু লাস্টলি একটু বলে শেষ করতে চাই যে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে সিটি বেসড ইকোনমি, সেন্টার বেসড ইকোনমি, ঢাকা বেসড ইকোনমি, চিটাগং বেসড ইকোনমি, এখানে আসলে আবাসনের চাহিদা ডে বাই ডে বাড়বে। এবং এখানে সবাই যেটা চিন্তা করছে এখন, যেহেতু বাজেটের যে বিষয়টা আমি বলছি, যে বাজেটে একটা সুযোগ আছে, কিন্তু সেটা আসলে কতদূর কিভাবে কাজে লাগবে, এবং এটার পাশাপাশিও মানুষ এখন একটা সেভ ইনভেস্টমেন্ট চায়। তাহলে এই সেভ ইনভেস্টমেন্ট এবং এগুলো সব করার জন্য রিয়েল এস্টেট হচ্ছে একটা বেস্ট সেক্টর। এই বেস্ট সেক্টরটাকেও তাকে আনার জন্য আমাদেরও আসলে সকল সেক্টর থেকে এটাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে, যে এটার রিটার্ন কিরকম। একটা ক্যাশ ডিপোজিট, একটা এফডিআর বা একটা ক্যাশ ডিপোজিট কিন্তু ডে বাই ডে আমরা বলি যে মানির ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু বাংলাদেশের সেক্টরে, ঢাকার মতো জায়গায় বা বাংলাদেশের ওভার পপুলেটেড কান্ট্রিতে অ্যাসেটের কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয়। সো এই অ্যাপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা যারা বুঝবেন ওনারা অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার ফিডব্যাকের জন্য। আমরা হোসেন খালেদ স্যারকে আবার পেয়েছি। স্যার একটু যদি আপনার আপনি একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় তুলে ধরেছেন, যে ইনভেস্টমেন্টের কম্প্যারিজন, যে আসলে এই মুহূর্তে আসলে কেন ইনভেস্ট করা উচিত স্যার, ওই জায়গা থেকে মনে হয় আপনি ড্রপ হয়ে গেছিলেন। একটু যদি আমাদেরকে একটু ইনসাইট দিতেন যে কেন আমি, বিকজ এই ফিডব্যাকটা আমরা পাচ্ছি যে আমি এখন কেন করব, অনেকে ডিসিশন পিছিয়ে যাচ্ছে, বিকজ রিয়েল এস্টেটে এটা একটা সাইকেল ওয়াইজ দেখা যায়। অনেকে ধরেন আমি এখন কিনতে চাচ্ছি, বাট মেবি হয়তো আমি 6 মাস পরে কিনবো বা 1 বছর পরে কিনবো, এই মুহূর্তে আমি কিনতে চাচ্ছি না। এই মুহূর্তে কেন কেনা উচিত, এই আপনি স্যার সুন্দর কিছু ইনসাইট দিচ্ছিলেন, যদি একটু আরো কিছু অ্যাড করতেন স্যার। ধন্যবাদ। আমি আবারও দুঃখিত যে ফর সাম রিজন আজকেই আমার এই টেকনিক্যাল প্রবলেমস গুলো হচ্ছে, বাট আমার মনে হয় সজল ভাই খুব সুন্দর করে কথাটা অলরেডি বলে ফেলেছে যে অ্যাসেটের অ্যাপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যাদের হাতে এই মুহূর্তে ডিসপোজেবল ইনকাম রয়েছে, যারা অলরেডি হয়তো বা গত 5-7 বছর ধরে চিন্তা করছিল যে আপনার এই সময়তে এসে একটা ইনভেস্ট করবে, এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ। হয়তো বা প্রাইসেও কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে, নট নেসেসারি যে আপনার সব কোম্পানি ডিসকাউন্ট দিবে তাও না, আবার কিছু কোম্পানি যে ভালো ডিসকাউন্ট দিতে পারে সেটাও কিন্তু সঠিক। আবার কিছু প্রাইস কারেকশন মার্কেটে আসতে পারে, কারেকশন আমি বলবো না, ওয়ান্স अगेन মার্কেট ডাইনামিক্স এর উপরে ডিপেন্ড করে বায়ার সেলারের রিলেশনশিপের উপরে কিছু অ্যাডভান্টেজ নিতেই পারবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এখন যেহেতু সরকার এফডিআর এর রেট ধার্য করে দিয়েছে, সিলিং করে দিয়েছে 6%, সেখানে এফডিআর এর থেকে আমি একান্তই বিশ্বাস করি যদি আপনার প্রপার্টিতে ইনভেস্ট করা হয়, সেটা বিশেষ করে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মার্কেট ডাইনামিক্স এর উপরে ডিপেন্ড করে বায়ার সেলারের রিলেশনশিপের উপরে, সরি ওখানে পেছন থেকে একো হচ্ছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এখন যেহেতু সরকার একটু যদি আমাদের মাইকগুলো একটু যে মিউট করে রাখে, আই থিংক ইটস জি। জি বলছিলাম যে আপনার এই সময়তে আসলে যদি আমরা প্রপার্টিতে ইনভেস্ট করি এবং আমরা যদি ঐতিহাসিক ডেটাগুলো থেকে আমরা দেখি, আপনার অ্যাসেটের কিন্তু গত 10 বছর, 20 বছর, 5 বছর আপনার যদি হিসাব করেন, সবসময় কিন্তু অ্যাসেটের ভ্যালু অ্যাপ্রিসিয়েটই করেছে। সো যারা নিজেদের জন্য খরিদ করছেন তাদের জন্য এখন একটা সুন্দর সময় খরিদে যাওয়ার জন্য, ইনভেস্ট করার জন্য। এবং যারা ইনভেস্টার্স রয়েছেন মার্কেটে, যারা বিশেষ করে আপনার কনস্ট্রাকশন পিরিয়ডে অথবা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে আপনারা ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু এখন আমি মনে করি খুব সুন্দর একটি সময়। I would highly encourage that people come forward. সজল ভাই একটা কথা বলেছেন যে আপনার কিছু ব্যাংক হয়তো বা হোম লোনের ক্ষেত্রে সাপোর্ট দিতে পারছে না, যে অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু ডিসবার্সমেন্টস দিচ্ছে না। শুকর আলহামদুলিল্লাহ, আমি অথবা আমরা একটা অবস্থানে আছি যেখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা ইনভলভ রয়েছি। সো সেখানে ওই সিমেন্ট রড থেকে নিয়ে শুরু করে একেবারে আপনার হোম লোন পর্যন্ত উই প্রোভাইড এভরিথিং।
সো যদি আপনার কোনো ধরনের সাহায্য প্রয়োজন থেকে থাকে, সিটি ব্যাংকের থেকে হোক, আপনার বিডি ফাইন্যান্স থেকে হোক, উই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইয়োর কাস্টমার্স। সজল ভাই, যদি কোনো সময় কোনো সাহায্য প্রয়োজন থেকে থাকে আমাদের কাস্টমারদের, বিক্রয়.com এর কাস্টমারদের যদি কোনো সময় কোনো সাহায্য প্রয়োজন থেকে থাকে, প্লিজ ডু কাম টু আস। উই আর মোর দ্যান ওপেন অন হোম লোন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা একটা প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নটা একটু আমি যদি একটু শেয়ার করি। তো প্রশ্নটা হচ্ছে আপনার স্মল এবং মিড ডেভেলপার যারা আছেন, আমাদের এখানে একটা হিউজ সেগমেন্ট আছে যারা স্মল এবং এসএমই ডেভেলপার, তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত? বিকজ দে আর দ্য মোস্ট, আই থিঙ্ক যে খুব স্ট্রাগল করছেন, বিকজ ইন টার্মস অফ সেল অ্যাজ ওয়েল অ্যাজ কালেকশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রজেক্টের ওয়ার্ক কমপ্লিশনে। সো তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত? এটা যদি আমি যদি এটা একটু ইরফান খান স্যারের কাছে যদি একটু কোশ্চেনটা আমি একটু প্রশ্নটা ইয়ে করি, স্যার আপনার এক্সপিরিয়েন্স দিয়ে যে আপনি একটু বলেন যে এদের জন্য আপনার কি সাজেশন এই মুহূর্তে হওয়া উচিত বা কি করা উচিত ওদের? That will be a very risky ব্যাপার। I can only see that আমি হলে কি, শোনা যাচ্ছে আমার কথা? পারফেক্টলি শোনা যাচ্ছে স্যার। জি। বললাম যে এখানে অ্যাডভাইস করা যেতে পারে, বাট ডাইরেক্টলি কোনো সাজেস্ট করা ঠিক হবে না, এটা যার যার নিজের ব্যাপার। তবে স্মল এবং মিডিয়াম স্কেলের ডেভেলপাররা যারা আছেন তাদের ক্ষেত্রেও এখানে আর কোনো নতুন ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলি হাতে প্রজেক্ট আছে সেগুলিকে কাজ চালিয়ে গিয়ে এবং প্রাইস কারেকশনের কিংবা প্রাইস একটু এদিক ওদিক হবে, সেটা হোসেন খালেদ সাহেব যেটা বললেন সেটা তো হতেই পারে, কিন্তু ভয় পেয়ে গিয়ে অ্যাবনর্মাল ভাবে কোনো দাম যেন কমিয়ে না ফেলে যেটা একেবারে পুরো মার্কেটকে এফেক্ট করবে। এই জিনিসটা কিন্তু সবসময় একটা প্যানিক সিচুয়েশন কাজ করে। সেই প্যানিক সিচুয়েশনটাকে স্মল হোক আর পুরানো কিংবা বড় ডেভেলপাররাই হোক, এই প্যানিকটা যদি একবার চলে আসে তাহলে কিন্তু দেখা যায় যে হ্যাঁ হয়তো কিছু বায়ার ওখানে চলে আসবে তখন, বাট আপনি যদি কাজ শেষই না করতে পারেন এবং যদি টাইমলি হ্যান্ড ওভারই না করতে পারেন, তখন তো ক্লায়েন্টের সঙ্গে গিয়ে আরো একটা বড় রকমের গন্ডগোল লেগে যাওয়ার পসিবিলিটি থাকে এবং লাগবেই সেটা। তো সেই হিসাবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ওনারা দরকার হলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কিছু সময় বাড়িয়ে নিক, ব্যাংকের সঙ্গে কথা বলে কিছু ইকুইটি বাড়িয়ে নিক, কিন্তু কাজটা যেন চালিয়ে যান এবং হঠাৎ করে যেন প্রাইসের উপরে একটা না চিন্তা করে কোনো এফেক্ট না নিয়ে আসেন, বিকজ তাতে মার্কেট আনস্টেবল হয়ে গেলে পরে দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা ওনাদের এফেক্টটা কিন্তু আমাদের সবার উপরে এসে পড়বে। তো সেজন্য এটা নিয়ে সত্যি কথা বলতে আমরা একটু চিন্তিতই আছি। তো ওনাদের ভয় না পেয়ে আমার মনে হয় যে অন্য দিক দিয়ে কিভাবে সাশ্রয় এনে কাজটা টাইম মতো শেষ করে হাতে তুলে দেওয়া যায় এবং ওনাদের নিজেদের প্ল্যানিং অনুযায়ী নতুন কাজ কতটুকু নেবেন সেটা হিসাব করে নেয়, এবং সেটাও নেওয়ার সময় একেবারে খুব বেশি অ্যাগ্রেসিভ না হয়ে যায়, তাদের জন্য আমার কাছে এটাই সাজেশন থাকবে। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আরেকটা জাস্ট আমরা প্রশ্ন নিচ্ছি, বিকজ আমরা বেশ কিছু ডিসকাশন করছি, সো আমরা লাইভে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সো আমাদের সবসময় বায়ারদের একটা মাথায় থাকে যে রেডি এবং অনগোয়িং ফ্ল্যাটে একটা ইনভেস্টমেন্টের, এই মুহূর্তে আসলে রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করাটা আসলে মানে রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করাটা তো অনেকে চাচ্ছেন, বাট যারা অনগোয়িং এ চাচ্ছেন, এই যে কনস্ট্রাকশন একটা কাজে মেবি ওয়ার্কাররা জয়েন করতে পারছে না, এটা ইন টোটাল কি করা উচিত যারা অনগোয়িং এর জন্য ঝুঁকে থাকেন? বিকজ হয়তো মেবি তাদের হয়তো অর্থনৈতিক এই মুহূর্তে অবস্থা এরকম না, মেবি ওরা হোম লোন নিয়ে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে যাচ্ছেন, তাদেরকে আসলে তাদের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করার জন্য যদি কি করা উচিত বা তাদের আসলে কি করা উচিত, এই প্রশ্নটা আমি একটু হোসেন খালেদ স্যারকে যদি আমি একটু করতে চাচ্ছিলাম যে স্যার আপনি যদি একটু আপনার টেকও এটা আমাদেরকে বলতেন। থ্যাংক ইউ এমদাদ। আপনার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা এফার খান সাহেবও বলেছেন, এখানেও কিন্তু অলমোস্ট একই জিনিসই আপনার অ্যাপ্লাই করবে, যে
ওয়ান্স অ্যাগেন আপনার যারা ইনভেস্টার্স রয়েছে তাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে তার ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন। এখন যে ব্যক্তি আন্ডার কনস্ট্রাকশনে ইনভেস্ট করতে যাচ্ছে, এ গ্রেডের যে কোম্পানিজ গুলো রয়েছে সেখানে কিন্তু হোম লোন আপনার আন্ডার কনস্ট্রাকশন ফেজেই পাওয়া যায়। তো সেখানে যদি তাদের ক্রেডিবিলিটি, তাদের ক্রেডিট হিস্ট্রি যদি ভালো থেকে থাকে, তাহলে কিন্তু সে সেখানে খুব সুন্দরভাবে এখন আপনার ইনভেস্ট করার একটা সুযোগ থাকছেই। আপনার এ গ্রেড কোম্পানি বলতে যেটা আপনার রিহ্যাবে থেকেও বলা হয়, আপনার ব্যাংকগুলো নিজেরা তাদের একটা ক্রেডিট একটা রেটিং করে রিয়েল এস্টেট ডেভেলপারদের, এবং সেখানে আপনার আন্ডার কনস্ট্রাকশনে থাকার সময় আপনার হোম লোন অ্যাভেল করার একটা সুযোগ রয়েছে। তো আমি কাস্টমারদের জন্য আমি এটা হাইলি এনকারেজ করব যে এই সময়টাতে যদি আপনাদের হাতে ডিসপোজেবল ইনকাম থেকে থাকে, কাম অ্যান্ড ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। আপনি এখন ল্যান্ডে ইনভেস্ট করেন, অথবা আপনি কমার্শিয়াল ল্যান্ডে ইনভেস্ট করেন, কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করেন, অথবা হোম রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করেন, বাট ডু ইনভেস্ট। ইনভেস্টমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এইটাই চালিয়ে রাখবে আপনার অর্থনীতির চাকা। এবং অর্থনীতির চাকা যদি চলে তাহলে আপনার কর্মসংস্থান যোগান হবে, কর্মসংস্থান যোগান হলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের থেকে আমরা বের হয়ে আসতে পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, আমি এরপরে যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে যে টপিকটা আমি তুলতে চাচ্ছি সেটা হচ্ছে I কি would like মুবিন, আমার অ্যাকচুয়ালি সবার কাছে একটা প্রশ্ন একটু কমন ছিল, খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন চলছিল এবং সবার একটা কমন আমি দেখতে পাই। আমাদের সজল ভাইয়ের সাথে কথা হচ্ছিল বিফোর দ্য সেশন স্টার্ট, এবং উনি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছিলেন যেটার উত্তর আমরা দিচ্ছিলাম যখন হোসেন খালেদ সাহেব জয়েন করেন। একটা বড় ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটে কিন্তু ক্রেতার সংখ্যা এখন বাড়ছে। হ্যাঁ, নর্মাল সময়ের চেয়ে আমাদের সাইটে এই মুহূর্তে ক্রেতার সংখ্যা অনেক বেশি, প্রতিটা জিনিসের রিপ্লাই বাড়ছে। প্রপার্টি সেগমেন্টের ক্ষেত্রে জিনিসটা হয়তো বা এত ফ্রিকোয়েন্ট না, কারণ প্রপার্টি একটা বিগ ইনভেস্টমেন্ট, সবাই একটা জিনিস কেনার আগে অনেক বেশি ইনভেস্টিগেশন করে তারপরে তার ডিসিশন নেয়। আপনাদের এখানে প্রত্যেকের আলোচনা একটা খুব ইন্টারেস্টিং টপিক ছিল যে আমাদের প্রপার্টির ক্ষেত্রে আমরা জানি যে ঢাকা শহরে আমাদের এখানে ইনভেস্ট করলে এটা সবসময় অ্যাপ্রিসিয়েট হবে, হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা কম এবং ইনভেস্টমেন্টটা খুব ভালো ইনভেস্টমেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের কোভিড এই সিচুয়েশনে কিন্তু অনেকের মানে আমাদের যেমন জানি যে আমরা যারা বাইরে থাকে তারাও অনেক ইনভেস্টমেন্ট করে দেশে প্রপার্টি কেনার জন্য। আপনাদের এবং সব আমরা এটাও শুনলাম যে মিড লেভেল যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তারা ফিল করছে যে আমরা আসলে এখন এই মুহূর্তে কি করতে পারি যাতে করে আমার ব্যবসাটা সেরকম ভাবে এফেক্টেড না হয়। তো আপনাদের কি মনে হয় যে তাদের এই মুহূর্তে আসলে কি জিনিসটা করা উচিত যাতে তারা একদম গ্রাহকদেরকে, আগ্রহী গ্রাহকদেরকে তাদের কাছে নিয়ে আসতে পারে? কারণ আমরা জানি গ্রাহক আছে, গ্রাহকদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব, আবার সেক্ষেত্রে আবার ছোটখাটো যারা ডেভেলপার আছে তাদের মধ্যেও একটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে অ্যাজ আ ডেভেলপার তাদের কি স্টেপটা নেওয়া উচিত টু অ্যাট্রাক্ট কাস্টমার্স এট দ্য মোমেন্ট? থ্যাংক ইউ। আমি যদি একটু বলতে চাই, আমি হোসেন খালেদ স্যার এবং এফার খান স্যারের তথ্য ধরে বলতে চাই যে আমরা সবসময় বিজনেসে যে জিনিসটা বা ব্যাংকেও আমরা হিসাব করি যে ওয়ার্কিং ক্যাপিটাল। আমি আসলে ওয়ার্কিং ক্যাপিটাল সে আমার প্রোডাক্টের এইজিং কত সেই অনুযায়ী যদি আমি আমার এইজিংটাকে সিলেক্ট করে কত ওয়ার্কিং ক্যাপিটাল আমি 3 মাসে, 6 মাসে অথবা 1 বছরে রোল করব, সেই অনুযায়ী আমি আমার ইনভেস্টমেন্ট যে প্ল্যান এবং কিভাবে এটার আমার আবার একটা ব্যাকআপ প্ল্যান করব, আমার ইনভেন্টরি কি হবে সেই অনুযায়ী আসলে আমার প্ল্যান করা উচিত। তো যেটা এফার খান স্যারও বলছিল যে অনেক জায়গায় আছে যে অনেকের যারা মিডিওকার বা ছোট তারা হয়তো তাদের কাছে ওভার ইনভেন্টরি হয়ে গেছে, ওয়ার্কিং ক্যাপিটাল রান করার থেকে তার ক্যাপাসিটি থেকে বেশি হয়তো তার কাছে এই মুহূর্তে ইনভেন্টরি আছে অনগোয়িং প্রজেক্ট। কিন্তু হয়তো এই পরিস্থিতিটা মাথায় নিয়ে যে এরকম যে কোনো সময় একটা জিনিস তৈরি হতে পারে। ক্লায়েন্টদের কনফিডেন্স দেওয়ার বিষয়টা হচ্ছে অনগোয়িং প্রজেক্টে আমি বলবো যে যারা খুব ভালো জবে আছেন, হাজব্যান্ড ওয়াইফ জব করে অথবা একজন চাকরি করেন আরেকজন জব করেন, তারা একটা জায়গায় ভাড়ায় আছে, সেই ভাড়ার টাকাটা দিয়ে যেটা হোসেন খালেদ স্যার বললো যে ম্যাক্সিমাম ব্যাংকই ভালো রেপুটেড
ডেভেলপার গুলোকে অনগোয়িং ফেজে লোন দিয়ে থাকে। তো এই ভাড়ার টাকাটাই যদি লোনের কিস্তি আকারে দিয়ে একটা প্রপার্টির মালিক হয়ে যান, দিস ইজ দ্য ভেরি রাইট টাইম। সেকেন্ড হচ্ছে আরেকটা কনফিডেন্সের বিষয় হচ্ছে যে কোনো ডেভেলপারের আপনি যদি তার ওভারঅল এক্সপেরিয়েন্স দেখেন যে সে প্রিভিয়াসলি কতগুলো প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, তার কতগুলো অনগোয়িং প্রজেক্ট চলছে এবং সে চলছে যে সেটাও কিভাবে চলছে, আপনি কিভাবে তার উপরে ভরসা করতে পারেন। একজন ক্রেতা এবং ইনভেস্টরকে আমি সবসময় যারা এখানে এক্সট্রা মানিটাও ইনভেস্ট করবেন ফর এ সেফ রিটার্ন, ফর এ সেফ আর্নিং, সেটার জন্য বলবো একটা ভালো ডেভেলপার দেখা উচিত যে কতগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে এখন পর্যন্ত সাকসেসফুলি, যার মার্কেট রেপুটেশন ভালো, যারা মার্কেটে এখনো কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে এবং যার একটা প্রপার প্ল্যানিং আছে। সেখান থেকে যদি একজন ইনভেস্টর ক্রেতাকে বলা হয় যে এখানে যদি তুমি তার যেটা প্রাইস আছে সেটা আসলে তার কস্টিং প্রাইস, অন্যান্য একটা মিডিওকার বা হয়তো অনেকখানি কম্প্রোমাইজ করে যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে যে পার স্কোয়ার ফিটের রেট হয় তার থেকে এদের প্রাইস অবশ্যই একটু ডিফারেন্ট হবে, কারণ অনেক অবস্ট্রাকল বা অনেক কিছুর মধ্যে থেকেও আমরা কমিটমেন্টটা রক্ষা করার চেষ্টা করি। তো সেই হিসাবে এগুলো দেখেও কিন্তু একটা ক্রেতা সহজেই তার কনফিডেন্স গ্রো করতে পারে একটা ডেভেলপারকে জাজ করে যে এখন পর্যন্ত কত প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, কত প্রজেক্ট এখন রানিং করছে, তার সম্পর্কে মার্কেটের রেপুটেশন কি, ব্যাংক তাদের যে অন্যান্য ফাইন্যান্সিয়াল পার্টনার আছে ব্যাংকরা তার সাথে কি হিসাবে গেছে, এই রিয়েল এস্টেট মার্কেট ইন্ডাস্ট্রিতে এই ডেভেলপারের রেটিং কত, এরকম অনেক কিছু দেখেই কিন্তু ইজিলি ইনভেস্ট করতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এর পরের যে টপিকটা আছে এটা আসলে ঈশিতা আপু, কমান্ডিং ডাইরেক্টর বিক্রয়.com, আমি আপনাকে আসলে আপনার কাছে প্লেস করতে যাচ্ছি। আমরা যেটা দেখছি যে আসলে আমরা অনেক মানে রুলস রেগুলেশন ফলো করছি প্যান্ডেমিক সিচুয়েশনে। সো ফ্রম আ কোম্পানি পার্সপেক্টিভ আসলে মার্কেটিংটা আমাদের জন্য আসলে যেমন ধরুন আমরা প্রচুর বিটিএল মার্কেটিং আমরা করতাম, তো এগুলো তো আমরা করতে পারছি না। সো আপনি এই মুহূর্তে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য বেস্ট অপশন, কি হতে পারে যে কিভাবে আমরা হচ্ছে কি আমাদের ইউজারদের সাথে বা আমাদের টার্গেট কাস্টমারের সাথে আসলে যোগাযোগ করতে পারি, রিচ করতে পারি, তাদেরকে আমাদের সাথে কানেক্ট করতে পারি, ইন্ডাস্ট্রি বা গ্লোবাল এরিনা পার্সপেক্টিভে যদি আপনার ফিডব্যাকটা একটু প্লেস করতেন প্লিজ। থ্যাংক ইউ মুবিন, থ্যাংক ইউ আমাদের সম্মানিত গেস্টদেরকেও। ফর্মালি আসলে আপনাদেরকে ঠিকমতো ধন্যবাদ জানানো হয়নি, আজকে আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের একটা কথা সজল ভাইয়ের সাথে এর আগে হচ্ছিল, আমিও একটু আগেও এটা তুললাম যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করছে, কিন্তু ক্রেতারা কিন্তু বাড়ছে। এপ্রিল মাসে যে সিচুয়েশনটা আমরা ছিলাম, মে থেকে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ভিন্ন সিচুয়েশনে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতারা আগ্রহী। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এখানে বলতে চাইবো, যেমন গাড়ির মার্কেটে দেখা যাচ্ছে যে তাদের সেল যেরকম ভাবে পড়ে গেছিল ঠিক সেরকম ভাবে এখন আবার ডিমান্ড বেড়ে যাচ্ছে, বাইক বা এগুলা মানুষ বেশি কিনছে, সেরকম একটা ধারণা অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে প্রপার্টির ক্ষেত্রে ওই সিমিলার ব্যাপারটা আসবে কিনা। কিন্তু একটা কনফিউশন এরকমই ছিল যে ক্রেতারা মানে কনফিডেন্স পাচ্ছে না। তো এক্ষেত্রে আমার মনে হয় যেন এবং বিটিএল যে অ্যাক্টিভিটিস গুলো যেটা মুবিন মেনশন করলো, যে আমরা যে ধরনের বোর্ড বা মানুষ যেহেতু বাইরে যাচ্ছে না এবং মোস্ট অফ দ্য টাইম সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে, যারা আমরা সজল ভাই বলছিলেন যে হাজবেন্ড ওয়াইফ যারা জব করে, যাদের হয়তো বা ক্রয় ক্ষমতাটা বেশি, আমরা আশা করছি যে তারা প্রপার্টিতে ইনভেস্টমেন্টে যেতে চান, তারা হয়তো এখন মোস্ট অফ দ্য টাইম অনলাইনে কাজ করে। সেক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনে ইনভেস্টমেন্টটা প্রত্যেকটা কোম্পানির জন্য এখন বেশ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে আমাদের প্রেজেন্স, আমাদের প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়া একটা বড় ব্যাপার। সজল ভাইও বলছিলেন যে ডিজিটালি ওনারা জানাচ্ছেন কাস্টমারদেরকে যে আমাদের প্রজেক্টগুলোর কি অবস্থায় আছে, কিন্তু এই জিনিসটা শুধু তাদের কাস্টমারদেরকে না জানিয়ে যদি আরেকটু বিগার অডিয়েন্সকে জানানো যায়, যেমন আমরা আমাদের আজকের এই সেশনটা হয়তো বা আমাদের বিক্রয়ের পেজের আমাদের ফলোয়ার কিন্তু 4 মিলিয়ন, তাদের মধ্যে সবাই হয়তো বা প্রপার্টির কাস্টমার না, কিন্তু তারা কিন্তু আজকে এই প্রপার্টি মার্কেট সম্পর্কে জেনে একটা বড় জিনিস জানতে পারবে। এরকম সম্মানিত মানুষদের কাছ থেকে এবং কনফিডেন্সের জায়গা থেকে যখন তারা জানবে, তখন তারা আরো অনেক বেশি মানে বেটার ফিল করবে এবং কনফিডেন্ট ফিল করবে টু প্লেস যে এবং টু ইনভেস্ট ইন প্রপার্টিজ। সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন
মানে প্রপার্টি মার্কেটে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে অনলাইন মার্কেটিং ব্যাপারটা, এবং আমরা যেসব অ্যাক্টিভিটিস করছি, মানে এই যে প্রজেক্টের কাজগুলো শুরু হচ্ছে, আপনাদের কোনো প্রজেক্ট বাদ নেই, এবং ওয়ার্কারদের যে একটা সেফটি মেনটেন করার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে খরচ একসময় একটু বেড়েই যাচ্ছে। বাজারে এরকম একটা ইয়াও চলছিল যে প্রপার্টি হয়তো বা দাম কমে যাবে। তো দাম যে আসলে কমবে না বা দাম বাড়লেও এটা একটা সবসময় কোনো অ্যাবনর্মাল দামের দিকে যাচ্ছে না, আমাদের প্রাইসিংটা রাইট। আমার মনে হয় এই কমিউনিকেশনটা আমাদের আরো অনেক বেশি দরকার আমাদের গ্রাহকদের জন্য, যাতে করে তারা আরো অনেক বেশি কনফিডেন্ট ফিল করে। আমি যদি একটু বাইরের মার্কেট থেকে বলি, কিছুটা আমার সৌভাগ্য হয়েছে যে দুবাই বা অন্যান্য জায়গায় রিয়েল এস্টেট মার্কেটটা দেখার জন্য। যদিও ওখানে একটা ব্যাপার থাকে যে সবসময় রিয়েল এস্টেট মার্কেটগুলোর মধ্যে অনেক চড়াই উতরাই থাকে, যে একটা সময় থাকে অনেক বেশি হাই হয়ে যায় প্রাইস এবং অনেক বেশি ডাউন হয়। বাংলাদেশের মার্কেট কিন্তু সে তুলনায় অনেক স্টেবল, আমাদের প্রাইস সবসময় বাড়ছে, এরকম হয় না যে আমাদের প্রাইস ধুম করে নেমে যাচ্ছে, যে মানুষজন ইনভেস্টমেন্ট করে একটা প্রবলেমের মধ্যে পড়ে। এটা যে কখনো হয় না, এই ইনফরমেশনটা আমার মনে হয় যে মার্কেটে যাওয়া উচিত, সাধারণ কাস্টমারদের জানা উচিত, এবং যারা বাইরে ইনভেস্ট করতে আগ্রহী, যে বাংলাদেশি যারা বাইরে থাকছেন, তাদের কাছে ইনফরমেশনটা যাওয়াটা আমার মনে হয় খুব জরুরি হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় আমি সবাইকে এটা সাজেস্ট করবো যে অনলাইন মার্কেটিং এর ব্যাপারে যদি আমরা আরেকটু আগ্রহী হই, এবং এই ধরনের অ্যাক্টিভিটিস যেটা মুবিন আজকে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের পক্ষ থেকেও এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। সেম প্রশ্নটা ওপেন ফ্লোর। সো আমি স্যার হোসেন খালেদ স্যার, ইরফান খান স্যার, সজল স্যার, প্লিজ মানে এটাতে যদি যে মানে আপনাদের যে কেউ এটাতে এই প্রশ্নটা নিতে পারে যে রিয়েল এস্টেট কোম্পানি এই মুহূর্তে আসলে মানে ডিজিটাল বা কিভাবে আমরা আসলে আরো কুইকলি রিচ করতে পারি, যেহেতু আমাদের ফিজিক্যালি কিছু বাইন্ডিংস আছে, আমাদের রেস্ট্রিকশনস আছে, লকডাউন, রেড জোন, অনেক কিছু চলছে আর কি। সো এই অবস্থায় আসলে কিভাবে কানেকশনটা আসলে বজায় রাখা যায়, এবং অনলাইন ডিজিটাল হাউ আপনাদের মতামতটা কি, কি চিন্তা করছেন, কি করছেন? প্লিজ শেয়ার ইউর ইনসাইটস। আমি একটু ফ্লোর দিলাম। শারমিন খুব ভেরি কারেক্টলি বলেছেন আর কি, যে আমরা যতই বলি যে আমাদের এর ভিতরে চালিয়ে যেতে হবে, কিন্তু চালাবো কেমন করে, কন্ট্যাক্টটা হবে কেমন করে, বুঝবো কেমন করে কোনখানে ইনভেস্ট করা উচিত। তো সেটার একমাত্র উপায়, এখন যেরকম আমরা জুমে মিটিং করছি, কিছুদিন আগেও ইভেন মার্চ মাসেও অনেক মানুষই এবং অনেক কোম্পানি চিন্তাই করতে পারতো না যে এই ধরনের মিটিং করে এগুলিকে ক্লোজ করা যায় কোনো ডিসিশন আসার জন্য। তো জানতো না, জানতো, মানে আমি বলছি যে তারা এটা মেনে নিতে পারতো না। তো ক্রেতাদের জন্য সেটা আর কি, যে আপনাদের মতো অনলাইন যারা ইয়ে আছে, রিয়েল এস্টেট রিয়েলটার যারা আছেন আর কি, তাদের মাধ্যমে হোক কিংবা ডাইরেক্টলি সাইটে মানে ইয়ে পোর্টাল সাইটে ভিজিট করে হোক, তারপরে তো টেলিফোনে এবং অন্যান্য ব্যাপারে পার্সোনাল কিছু কন্ট্যাক্ট থাকবেই, করে তাদের একদম ফাইনাল ডিসিশনের আগে হয়তো 2-3টা ভিজিট তারা অফিসে করলো, কিংবা সাইটে গিয়ে একবার দেখে আসলো। এর ভিতরে কিন্তু মুভমেন্ট বেশি করা সম্ভব না। কারণ আপনি একটা কথা আগে জিজ্ঞেস করে যে কমপ্লিটেড ফ্ল্যাট যেগুলি আছে সেগুলি চাহিদা কিংবা কেনা উচিত নাকি লং টার্ম মানে যেগুলি চলছে সেগুলি কেনা উচিত। কমপ্লিটেড ফ্ল্যাট যদি কারো হাতে এত টাকা থাকে যে কমপ্লিটেড ফ্ল্যাট কিনলে পরে তো ফুল পেমেন্ট করে করতে হবে, তাহলে অফকোর্স কমপ্লিটেড ফ্ল্যাট কেনা, অ্যাপার্টমেন্ট কেনার কোনো অসুবিধা নেই, কারণ এটা অলরেডি হয়ে গেছে, সেটা যেই ডেভেলপারই হোক তারা দেখেই নিতে পারবে যে কি পাচ্ছেন। তবে নর্মালি একটা সব ক্রেতারাই চায় যে একটু স্প্যান অফ টাইম থাক, যাতে করে তারা ইনস্টলমেন্ট দিয়ে ঠিক এই সময় হাতের থেকে ক্যাশ টাকা ছেড়ে দেওয়াটাও খুব একটা রিস্কি ব্যাপার। সো একটু ওভার এ পিরিয়ড অফ টাইম, এবং সেটার জন্য খালেদ সাহেব বলেছেন, আরিফ সাহেব বলেছেন যে আমাদের ব্যাংকের সঙ্গে একটা টিপিএ থাকে, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, সেটা থ্রুতে ব্যাংক থেকে লোন নিয়ে কিনলে পরে ওটা ওভার দ্যাট পিরিয়ড অফ টাইম ওনারা হ্যান্ড ওভার যদি পেয়ে যান এবং এই ব্যাপারে যদি কনফিডেন্ট হয়, তাহলে সেটা ওনাদের জন্য একটা বিরাট অ্যাপ্রিসিয়েশন হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলতে চাই যে আমরা যখন 71-এর যুদ্ধ হয় এখানে, আমি তখন মানে জাস্ট
কত বয়স আমার ইউনিভার্সিটিতে ঢোকার জাস্ট আগে আর কি, কলেজ পার হচ্ছে, আমি কলেজে পড়ি তখন। তো তারপরে দেখেছি যারা ওই সাহস করে যুদ্ধের পরেও যারা কোনো মানে আমি প্রপার ওয়েতে বলছি আর কি, যে প্রপার্টি তখনও মনে হতো যে অনেক দাম, কিন্তু তখন কারণ এটা অনেক দাম মনে হয়েছিল, কিন্তু সেই দাম এমন এসকেলেট করেছে যে পরে তাদের কিন্তু একটা ভবিষ্যতের বিরাট একটা গেইন হয়েছেন তারা। তো এরকম এবার যে হবে সেটা আমি বলছি না, বাট ডেফিনেটলি ইট উইল অ্যাপ্রিসিয়েট। বিক্রয়.কম এর অন্যান্য কমোডিটিতে যেগুলি আছে সবগুলি কিন্তু ডেপ্রিসিয়েট করে। আপনি দেখেন গাড়ি অফকোর্স এখন একটা এসেনশিয়াল জিনিস, বাট গাড়ির প্রাইস কথা আমি এখানে আনতে চাচ্ছি না, কিন্তু অন্যান্য কমোডিটি যাই কিনুক না কেন আপনার শখের কমোডিটি তো এখন কিনবেন না। এখন হাতে কিছু টাকাও আছে, আপনি জানেন যে টাকার ভ্যালুও কমে যাচ্ছে, সেজন্য এমন কিছু জিনিস কিনলেন যেটা 2-3 বছর 5 বছরের মধ্যে মোটামুটি ভাবে আর মডেলও চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউজেবল না। সেটার থেকে আপনি একটা পার্মানেন্ট জিনিস যেটা এই দেশে ইনভেস্ট হচ্ছে। এখন কিন্তু ওই কানাডা, মালয়েশিয়া কিংবা ওই বাইরে ইনভেস্ট করে যে লাভ নাই এটা মানুষ বুঝে গেছে। কারণ কোভিড তো এখানেও থাকবে, এরপরে কোভিড এর মতো আরো কিছু আসলে সেটা সারা দুনিয়াতেই থাকবে। তো রাদার দ্যান দ্যাট এখানে যারা আত্মীয় স্বজন সবাই আছেন তাদের মধ্যে থাকাই ভালো এবং তাদের সঙ্গে প্রপার্টি করে নেওয়াই ভালো। সো আমার কি শোনা যাচ্ছে না? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, খালেদ সাহেবের অডিও লস হয়েছে বোধহয়। জি, জি। তো সেটাই বলছিলাম যে কোনটার উপরে যেন আমি কথা বলছিলাম ভুলে গেলাম আবার। ও স্যার এখন লাস্টে বলছিলেন যে কোভিড সবখানেই থাকবে, সো ইনভেস্টমেন্ট এখানে করাই বেটার। হ্যাঁ, তো ইনভেস্টমেন্ট এখানে করা, আমি কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত বলে বলছি না, এটা আমি ক্রেতাদের হয়েই বলছি যে যাদের ইনভেস্টমেন্ট প্ল্যান কিংবা নিজের বাড়ি হোক এরকম প্ল্যান একটা সবারই তো আছে, কাজে ইএমআইটা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট যেটা, এটা যদি ব্যাংকের থেকে এরকম হয় যে যেটা দিয়ে ভাড়ার সঙ্গে কিছু অ্যাড করলে পরেই মোটামুটি হয়ে যাচ্ছে, তাহলে তাদের ওই সাহসটা দিয়ে আগিয়ে এসে কিনলে পরে আই এম শিওর ভবিষ্যতে তারা লাভবানই হবেন এবং ওনারা তখন মনে করবেন যে উই টুক এ রাইট ডিসিশন। আমি ওনাদের হয়েই বলছি, আই এম নট টকিং অ্যাবাউট অন দ্য সাইড অফ মানে ডেভেলপার সাইড হিসাবে বলছি না, এটা অ্যাজ এ জেনারেল মাসের জন্যই বলছি আর কি। জি, এটুকুই আমি, আমার মনে হয় ঠিক আছে। থ্যাংক ইউ। তো সজল স্যার যদি একটু একটু হাইলাইট করেন যে অনলাইন মার্কেটিংটা নিয়ে, যে এই মুহূর্তে আসলে মানে আমাদের তো আসলে হিউজ বেসের ক্লায়েন্ট, মানে সব ধরনের ক্লায়েন্টে আছে মার্কেটে, স্পেশালি যেটা বলছিলাম আর কি, যে আপনাদেরকে আসলে ফলো করে এরকম ক্লায়েন্টের সংখ্যা অসংখ্য। হ্যাঁ, সো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই মুহূর্তে মার্কেটিং এর জন্য আসলে কি করা উচিত, কিভাবে তাদের ব্যবসাটা এর মধ্যে প্যান্ডামিক এই লকডাউনের মধ্যে তারা কন্টিনিউ চালিয়ে যেতে পারে স্যার? দেখেন এখানে একটা কথা আছে বিজনেসে, যে হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। আমরা আসলে এই দুটোর কম্বিনেশন করার চেষ্টা করি, যে আমরা হার্ড ওয়ার্কই করি কিন্তু খুব স্মার্টলি। স্মার্টলি কিরকম দেখেন, যেমন আমি যদি এই মুহূর্তে গত কয়েকটা সেশনেও বলেছি যে আমরা আমাদের সেলস ফোর্সটাকে না বাড়িয়ে সেখানে কি হচ্ছে, যেমন যেটা আপনাদেরকেও আমার সাজেশন থাকবে শারমিন আপনার উপরে, সেটা হচ্ছে যে যেমনটা আমাদেরই একটা প্রপার্টি সে কিন্তু ভার্চুয়ালি লাইভ করছে, অথবা ভার্চুয়ালি সে একটা মোশন গ্রাফিক ভিডিও তৈরি করে তাদের ওয়েবসাইটে দিচ্ছে, যেটা আবার আমরা শেয়ার করতে পারছি, ইউটিউবে শেয়ার করতে পারছি, আমাদের কাস্টমাররাও দেখতে পাচ্ছে। সো আপনারা যেটা বলছেন যে আপনাদের টোটাল বিক্রয়.কম এ আসলে যে পরিমাণ কাস্টমার ভলিউম আছে, এখান থেকে আসলে স্পেসিফাই করা যে আপনার প্রপার্টির জন্য আসলে কত দূর একটা ফিক্সড, একটা শুধু বিল্ডিং এর পার্সপেক্টিভ দেখে একজন কাস্টমার আসলে কত দূর আগ্রহী হবেন। অবশ্যই আপনারা মার্কেট প্লেসের লিডার, কিন্তু যখনই আপনারা রিয়েল এস্টেটের কথা বলবেন সেখানেও আসলে আপনাদেরকেও একটু রিডিফাইন করতে হবে। এর আগের সেশনেও আমরা বলেছি সবসময় যে আমাদের এখন এই বিজনেসটাকে রিডিফাইন করতে হবে স্মার্টলি। আমার যেরকম কস্টিং বাড়ছে সেরকম অন্যদিকেও আমি কস্টিং কিভাবে কমাতে পারি, আমি কাস্টমারদেরকেও কিভাবে ঘরে বসে অথবা বিদেশে যারা আছেন তারাও বিদেশ থেকে বসে, যেটা এফার খান স্যার বলছিলেন যে এখন দেশে ইনভেস্টমেন্ট করবে সবাই, আসলেই ট্রু। আমরাও এরকম অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমারই কাস্টমারদের দেখছি যে যারা বলছে যে বাঁচি কি মরি জানি না, তো এখন একটু গুছিয়ে নেই, ছেলে মেয়েদের জন্য ফ্ল্যাট দেখি তোমার কাছে কি কি আছে।
আবার বাহিরেরও যারা আছে এতদিন বাহিরে ইনভেস্টমেন্ট করতেন তারাও বলছে যে আমি দেশে ইনভেস্টমেন্ট করব। তো এসবের জন্য আসলে ভেরি স্মার্টলি আমরা যদি অনলাইন, ডেফিনেটলি, কারণ এই অনলাইনে আমাদের এখন কার্যক্রমটা স্মার্টলি এবং প্রপারলি দেখাতে হবে। যে প্রজেক্টগুলো আমার এখনো হয়নি, আমরা যেহেতু সব ডেভেলপারই আমরা একটা 3D মডেল করি, সেটার মাধ্যমে কিন্তু আমি মোশন গ্রাফিক্স করে, যেটাকে আমরা ওয়াক থ্রু ভিডিও বলি, এই ওয়াক থ্রু ভিডিও করেও কিন্তু আমি আমার টোটাল প্রজেক্টটার কি অ্যামিনিটিস ফিচার কি হচ্ছে সেটাও আমি দিয়ে দিতে পারছি, যেটাতে আমরা অলরেডি কাজ করছি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একটা ডেভেলপারের যেহেতু এই সেকশনটা ছিল না, আমরা নতুন ডেভেলপ করেছি, একজন অ্যানিমেটর, একজন ভিজুয়ালাইজার, একজন ক্রিয়েটিভ পার্সন, যারা মিলে একটা ফার্নিচার লেআউট সহ একটা ওয়াক থ্রু ভিডিও টোটাল প্রজেক্টের মোশন ভিডিও করবে। সেটাতে একটু সময় লাগছে, আমরা করছি। যেরকম আবার যেগুলো রেডি বা বিল্ডিং আমার দাঁড়িয়ে গেছে সেগুলোরও আমরা নিজেরাও ভিডিও করছি। এবং আপনারাও যদি এখানে আসেন, আপনাদের জন্য বলতে পারি এটা ভেরি লো কস্ট। একটা প্রজেক্ট আপনি একটা লাইভ করা অথবা একটা প্রজেক্টে যে প্রজেক্টটা হয়ে গেছে সেটারও একটা ভিডিও করা ইজ ভেরি লো কস্ট। আপনারা মার্কেটে দেখে নিতে পারেন একটা টোটাল ভিডিও করা। সেভাবেও যদি আপনারা আমাদের ডেভেলপারদের সাথে এক হতে পারেন, যেহেতু আপনার ভিউয়ার্স, কাস্টমার, সাবস্ক্রাইবার বেশি, সেক্ষেত্রে আমরাও আপনাদের মাধ্যমে এই মার্কেটে যেতে পারি যেখানে কাস্টমারও, এবং সেই সব ক্ষেত্রে আপনারাও ডেভেলপারদের রেটিং করতে পারেন যেরকম ব্যাংকরা করে থাকে যে কোন ডেভেলপার কিরকম। এখানে আসলে মূল জিনিসটা যেটা, যে আমার স্পষ্ট বলা যে অনলাইন মার্কেটিং অনেকেই করতে পারে। আমি ফেসবুকে পোস্ট দিলাম, আমি ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে পোস্ট দিলাম, অনেক সুন্দর পোস্ট দিলাম, ভালো কন্টেন্ট ছিল, কিন্তু আসলে এটা কতজনের কাছে যাচ্ছে, কি যাচ্ছে, প্লাস ডেভেলপারটা সম্পর্কেও মার্কেটে কি আছে। যেমন আপনি দুবাইতে কাজ করেছেন, আপনি দেখবেন যারা রিয়েলটর বা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তারা ডেভেলপারদেরও একটা র্যাঙ্কিং করে, যে এই ডেভেলপার গুলো এই র্যাঙ্কিং, যারা অনলাইন মার্কেট প্লেসেও রিয়েলটর আছে। কিন্তু আমাদের দেশে আমি সবসময় দেখছি যে আমাদের এখানে যারা সেকেন্ডারি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সে আপনারা বি প্রপার্টি, ডেভেলপারদের রেটিং করা হয় না, যেটা ব্যাংক করে। সো আপনারাও যদি ডেভেলপারদের রেটিং করেন যে এই ডেভেলপারের রেটিং এই, তাহলেও কিন্তু কাস্টমাররা আপনাদের মাধ্যমেও দেখে আমাদের পর্যন্ত আসতে পারেন যে হ্যাঁ এর রেটিং হচ্ছে এত, এর টপ ডেভেলপার। সবকিছু সেটার জন্য আপনারা একটা অ্যাসেসমেন্ট করতে পারেন, যেটা ব্যাংক একটা অ্যাসেসমেন্ট করে, কত বছর ধরে আছে, কতগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে, কত অনগোয়িং আছে, কত ম্যান পাওয়ার, তার নিজস্ব জায়গা কিরকম, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কিরকম, তার 3 বছরের ফিনান্সিয়াল বুকটা কিরকম। আমি সাজেস্ট করবো এগুলো সবকিছু করে আপনারাও যদি রিয়েল এস্টেট মার্কেটে অনলাইনে আগিয়ে আসেন, সেটা অবশ্যই আমাদের জন্য বেটার। আমরা মাত্রই প্যান্ডামিকের পরে আমরা শুরু করেছি অনলাইনে, সেটা তো যেহেতু একটু সময় লাগবে, সাথে সাথে আপনারা যদি আগিয়ে আসেন তাহলে এই জিনিসটা আসলে একটা কম্বাইন্ড এফোর্টে এই মার্কেটটা আসলে খুব ভালো দাঁড়িয়ে যাবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। আমাদের সময়টা আসলে অলমোস্ট আমরা শেষের দিকে চলে যাচ্ছে। আমরা জাস্ট অল্প দু একটা হয়তো তার প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো। তো একটা জিনিস, একটা প্রশ্ন বেশ কয়েকজন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে ঢাকার বাইরের মার্কেট, স্পেশালি চট্টগ্রাম, সো চট্টগ্রাম মার্কেটটার আসলে ফিউচার কি? বিকজ অন্যান্য দেশে দেখা যায় যে যেহেতু ডিসেন্ট্রালাইজ অপারেশন, সো স্টেট ওয়াইজ রিয়েল এস্টেট বিজনেস ইজ বুমিং। যদি আমি পাকিস্তান, ইন্ডিয়াও দেখি, তো আমাদের এখানে আসলে কেন আমরা হচ্ছে গিয়ে আসলে ঢাকার বাইরের এই জায়গাগুলোতে আসলে কেন আমরা ওইরকম কিছু করতে পারছি না? স্পেশালি চট্টগ্রাম ইজ এ হিউজ মার্কেট, ঢাকার পর। আমার মনে হয় হি গট বিট ডিসকানেক্টেড। এটা ওপেন কোয়েশ্চেন ছিল আসলে সবার জন্যই। আপনি যদি নিতেন, কারণ এটা আমাদের বেশ প্রশ্ন আসছে চট্টগ্রাম মার্কেট নিয়ে, যে চট্টগ্রাম মার্কেটটাকে ব্যাপারে কি বলতে চান? যেহেতু চিটাগাঙে আমার হচ্ছে না। যদি আমি আরম্ভ করি, খালেদ সাহেব হয়তো এরপর আমাকে সাপ্লিমেন্ট করতে পারেন। চিটাগাঙে যেহেতু আমাদের অ্যাক্টিভিটিস প্রিটি হাই, অ্যাকচুয়ালি আমরা 2000 সন থেকে আরম্ভ করেছি, তো 20 বছর হয়ে গেল, এবং সোফার চিটাগাঙে আমরা ভালোই করে আসছিলাম। এখনের কথা একটু খারাপ হয়েছে, সেটা সত্যি কথা। ঢাকার থেকে চিটাগাং ইজ আই উড সে খারাপই বলবো চিটাগাং মার্কেটটা। সেটার কারণ হচ্ছে কি, যে কনস্ট্রাকশন কস্ট তো সবখানে একই, ওদের চিটাগাং আর ঢাকা, চিটাগাং একটু বেশি।
বাট অন দ্য আদার হ্যান্ড চিটাগাংয়ের সেলিং প্রাইস কিন্তু রিলেটিভলি অনেক কম। ওই খুলশী আর কয়েকটা যে ওয়ার্ড নিজাম রোড আর কয়েকটা এলাকা ছাড়া অন্যান্য এলাকায় সেলিং প্রাইস ইজ প্রিটি লো। অন দ্য আদার হ্যান্ড কস্টের সঙ্গে এটা যেহেতু মিল রাখা যায় না, সো চিটাগাংয়ের ভবিষ্যৎ আমি যদি বলি ডেভেলপারদের জন্য ডিফিকাল্ট, বায়ারদের জন্য ডিফিকাল্ট না, কারণ ডেভেলপারদের জন্য এখানে অনেক প্রজেক্ট না থাকলে পরে সাস্টেইন করা খুবই মুশকিল। সো আমাদের যেরকম এখন ডেভেলপার হিসেবে ওখানে চিটাগাংয়ে প্রজেক্ট চলছে আবার 25টার মতো, তো 25টার থেকেও আমাদের বাড়াতে হবে যদি আমরা চিটাগাংয়ে কন্টিনিউ করতে চাই। কারণ হচ্ছে যে চিটাগাংয়ের লোকের মাইন্ডসেট ঢাকার লোকের মাইন্ডসেট থেকে কমপ্লিটলি আলাদা, এবং তারা খুবই সোশ্যালি একটা ক্লাস্টার বেসড, এবং ওনারা নিজেরাও ব্যবসায়ী, যেহেতু এটা কমার্শিয়াল টাউন। ঢাকা কিন্তু ইজ এ মেগা সিটি, ঢাকায় সব মাইগ্রেশন করে আসছে মানুষজন, সেজন্য এখানে ডিমান্ডও বেশি হয়েছে, সেজন্য এখানে ডেভেলপমেন্টও বেশি হয়েছে। সো চিটাগাংয়ে যারা থাকেন তাদের জন্য চিটাগাং ইনভেস্টমেন্ট ডেফিনেটলি ইজ ফাইন। যারা টেম্পোরারি আছেন তাদের জন্য চিটাগাং ইনভেস্টমেন্ট টেম্পোরারি আমি বলছি যে যারা খুব লং টাইম ধরে নাই আর কি, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তবে অ্যাপ্রিসিয়েট কিন্তু চিটাগাং আমি যদি সত্যি কথা বলি, চিটাগাংয়ে অ্যাপ্রিসিয়েট ঢাকার থেকে কম হবে আর কি। অ্যাসেট মার্কেটে ঢাকার থেকে কম হবে এবং তাই দেখা গেছে। বাট অফকোর্স অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম চিটাগাংয়ে আবার কয়েকটা সুবিধাও আছে, বিকজ চিটাগাংয়ে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল সেটা যদি এরপরে গিয়ে কন্টিনিউ করে, তখন আবার চিটাগাং থাকার জন্য একটা সুন্দর লিভেবল প্লেস। চিটাগাং ইজ এ এক্সেলেন্ট প্লেস টু লিভ, অ্যান্ড দেন এটার অনেকখানি ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে গেছে, যে পাহাড় সমুদ্রের যে ক্যারেক্টারগুলি, বাট এখন আবার ওগুলি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সো একেবারে খারাপ না চিটাগাং, কিংবা অন্য জায়গার কথা আমি একটু আলাদাভাবে বলবো, চিটাগাং একেবারে খারাপ না, ভালোই। আর অন্যান্য অন্যান্য শহর যেগুলি আছে, কুমিল্লায় আমরা আরম্ভ করেছিলাম, কুমিল্লায় কিন্তু আমরা বন্ধ করে চলে আসছি, কারণ কুমিল্লায় সাস্টেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। তারা এখনো ওই ইন্ডিপেন্ডেন্ট হাউসে এবং ওই একান্নবর্তী পরিবারে ওইভাবেই থাকতে চায় এবং থাকতে অভ্যস্ত, এবং যারা ঢাকায় এসে কাজ করেন, ইনফ্রাস্ট্রাকচার এখনো ভালো হলেও এত ফাস্ট এসে কাজ করে চলে যাওয়ার মতো অবস্থা হয় নাই। সো চিটাগাংয়ে যেরকম মোটামুটি ভাবে ভালোই চলছে, কুমিল্লায় সেরকম না। যশোরেও বেশ কয়েকটা কোম্পানি নিয়েছে, আমরা এখনো নেই নেওয়ার খুব একটা প্রবাবিলিটিও নাই, বিকজ ওই যে বললাম যে ঢাকাও যেটা ছিল একসময় ইন আর্লি 80s যদি বলেন, তখন ঢাকাও এরকমই ছিল, যে ভাই আমার তো ইন্ডিপেন্ডেন্ট বাড়িতে আছে, এটাই আমি দোতলা তিনতলা করে থাকবো, এবং কনস্ট্রাকশন কস্ট যেহেতু সেম, বাট সেলিং প্রাইস ইজ রিলেটিভলি লো, তো ওখানে ফিজিবিলিটি এখনো পুরোপুরি আসেনি, বাট আসা দরকার। এখানে একটাই মাত্র ওয়ে হচ্ছে যে এগুলিকে ডিসেন্ট্রালাইজ করা, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অথরিটি যারা আছে ওনারা যদি ওনার ফ্যাসিলিটিস গুলি অন্যান্য জায়গায় নিয়ে যায়, নেভাল হেডকোয়ার্টার ঢাকা থাকবে, কারণ নেভাল হেডকোয়ার্টার শুড বি ইন চিটাগং। তারপরে কেন বরিশালে থাকবে না, ফিশারিজ। তো এই ধরনের যদি ডিসেন্ট্রালাইজ করা হয় গভর্নমেন্ট তরফ থেকে, তখন অটোমেটিক্যালি বিজনেস ওখানে চলে যাবেই। ইটস এ ম্যাটার অফ জাস্ট কোথায় আপনার ইকোনমি চাঙ্গা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। এইসব জায়গা থেকে একটু যারা পলিসি মেকার আছে ওনাদের একটু চিন্তা করে দেখতে হবে আর কি। ঢাকা এক্সপেনশনের ব্যাপারে আপনার ফিডব্যাকটা কি? ঢাকার আশপাশে তো আসলে অনেক জায়গা আছে, যেমন ধরেন পূর্বাচল হতে পারে। জি স্যার, ঢাকা পূর্বাচল হতে এক্সপেনশনে I'm very বুঝতে পেরেছি। I'm very hopeful actually. People have started also taking particularly gated projects. Gated projecটের সুবিধা হলো যে একই কমিউনিটির ভিতরে সবকিছু সার্ভ করা হয়, তাতে করে ওখানে সব ফ্যাসিলিটি গ্রো না করলে পরেও থাকার জন্য যাতে মিনিমাম যা লাগে, গ্রসারি, মসজিদ এন্ড অল দিস থিং, সেটা একটা বড় ধরেন 30-40 বিঘার জমি দিয়ে যখন করা হয়, তখন ওখানে থাকার জন্য ইটস ভেরি ভেরি কমফোর্টেবল, রাদার ইজ মাচ বেটার দেন ঢাকা। এমন সময়ও আসবে যখন বাইরের দেশের মতো সবাই ওই
পেরিফেরিতে গিয়েই থাকবে, এটাকে ডাউনটাউন বলা হবে, ওখান থেকে এসে কাজ টাজ করে চলে যাবে আর কি। তো আমাদের 4টা প্রজেক্ট আছে এরকম, ইয়েরও আছে, আরো ল্যান্ডমার্কেরও আছে। তো আমাদের 4টা প্রজেক্টের রেসপন্স মোটামুটি ভালো, এবং আমরা আরো পরিবেশ বান্ধব কিছু প্রজেক্ট দিতে যাচ্ছি। আশা করি আমরা ওটা আমাদের ক্লায়েন্টরা সেটা অ্যাপ্রিসিয়েট করে, রিয়েল পরিবেশ বান্ধব গ্রিন প্রজেক্ট যেগুলি। তো এটা থাকার জন্য খুবই ভালো। ইনফ্যাক্ট আমি নিজেও ভাবছি ওখানে গিয়ে থাকবো আর কি। থাকার আর থাকার পরিবেশ থাকবে না কদিন পরে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। একটু হোসেন খালেদ স্যারের কাছে একটু আসবো, যে স্যার ওই এখন তো কমার্শিয়াল প্রপার্টির একটা খুব আই থিঙ্ক যে একটা ক্রাঞ্চ, একটা বা গ্যাপ একটা সৃষ্টি হয়েছে, বিকজ অনেক কোম্পানি আসলে দেখা যাচ্ছে তার বিজনেস প্লেস গুলো ছেড়ে দিচ্ছে, বিকজ মেবি হয়তো এফোর্ড করতে পারছে না। এখন অনেকে হয়তো কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করতে পারছে না। কমার্শিয়াল প্রপার্টির এর ফিউচারটা কি? বিকজ রিয়েল এস্টেট কোম্পানিতে অনেকে ধরেন এমন একটা প্রজেক্ট বানাচ্ছে যেখানে কমার্শিয়াল প্রপার্টিও আছে, একটা ফ্লোর, দুটা ফ্লোর থাকছে। সো এইগুলোকে আসলে কিভাবে, বা কমার্শিয়াল মার্কেটটা আসলে কি, হোয়াট ইজ দ্য ফিউচার, এবং কি করলে আসলে খুব কুইকলি আসলে আমরা এখানে একটা ভালো ফিডব্যাক পেতে পারি, বা সেলার যারা আছেন ভালো রেসপন্স পেতে পারে? স্যার আপনার ফিডব্যাকটা যদি দেখেন, শেয়ার করতেন। অর্থনীতিতে সব সময় অথবা পৃথিবীতে যে কোনো চ্যালেঞ্জের সময় কিন্তু আপনার নতুন ইনোভেশনস হয়েছে, ইনোভেটিভ কোম্পানিজ এসেছে। আমরা বর্তমানে যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, ইট ইজ, প্লিজ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট ফর এভার, ইনশাল্লাহ। এটা কিন্তু সারা জীবন যে এভাবে থাকবে তা কিন্তু না। এই ক্রান্তিকালের এই সময় হয়তোবা আমাদের পার করতে হয়তোবা 3 থেকে 6 মাস লাগতে পারে, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত লাগতে পারে, বাট দিস ডাজ নট মিন দ্যাট এভরিথিং ইজ গোইং টু চেঞ্জ ফর এভার। সবকিছুই কিন্তু নর্মালসিতে আসবে ইনশাল্লাহ। আমার ধারণা সবকিছু নর্মালসিতে আসবে, কিন্তু সবকিছুরই হয়তো একটা নতুনত্ব, আহ, কাজের ধরনের বলেন, ব্যবহারের দিক থেকে বলেন, ডিমান্ডের দিক থেকে বলেন, আপনার ঠিক কমার্শিয়ালের ক্ষেত্রেও আপনার কালকে যে রেস্টুরেন্টস বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, রিটেল আউটলেটস বন্ধ হয়ে যাবে তাও কিন্তু না, কিন্তু এগুলোর ভেতরে নতুন চিন্তাধারা আসবে। আজকে যেরকম আমাদের অফিস স্পেস কিন্তু প্রয়োজন হবেই, কিছু কিছু ব্যক্তি হয়তোবা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, কিন্তু সেটাও কিন্তু সাময়িক। অফিসে আমাদেরকে ফেরত আসতেই হবে, কর্মস্থলে আমাদেরকে ফেরত আসতেই হবে। এবং এখন যেটা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আগে যেটা 3 ফিট পর পর মানুষ বসাতাম, এখন কিন্তু আমাকে হয়তো বা 6 ফিট পর পর বসাতে হচ্ছে। তো আমাকে কিন্তু স্পেসটাও আবার সেভাবে করে সুন্দর করে সাজিয়ে দিতে হচ্ছে। তো there will always be a demand for commercial and residential properties. আমি এটা নিয়ে একেবারেই হতাশ হয়ে যাচ্ছি তা কিন্তু না, এবং একেবারেই নেগেটিভ আমি চিন্তা করছি না। বাট ইয়েস, ফর শিওর, সাময়িকভাবে এই সময়টাতে একটা ধাক্কা আসবে, একটা ডিমান্ড কম হবে, মানুষজন আপনার ওয়েট অ্যান্ড সি এর একটা অ্যাপ্রোচ নেবে। বাট লেটস রিমেইন পজিটিভ। Inshallah, in a period of 6 to 12 months time, I am looking at a turnaround. That আমরা নর্মালসিতে ফেরত যেতে পারবো, বা নতুন চিন্তাধারার অপারেশনস আমরা ফেরত যেতে পারবো। We'll get back to new normal, I guess. New normal. New normal. That's a good term. তো আমি শুধু একটু বলতে চাই আসলে কনক্লুশনের দিকে যদি আমি যেয়ে যাই, আসলে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা একটা ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনে খুব ভালো মতো আসলে রূপ নেওয়ার সময় চলে এসছে, খুবই আর্জেন্টলি। যেমন আজকে যদি আমি বলি, আমি আমার প্রত্যেকটা লেবারকে প্রত্যেকটা জায়গায় আমি অনলাইনে যাচ্ছি, এক্সট্রা ইনভেস্টমেন্ট করছি আমার বিজনেসটাকে হেলদি রাখার জন্য, ওয়ারেস আমার গভর্নমেন্টের যতগুলো স্টেক হোল্ডার আছে কোথাও কাজ হচ্ছে না। রাজুকের সার্ভার ওপেন হয়েছে গত 16 তারিখে, কোনো কিছু ঠিক মতো আপলোড করা যাচ্ছে না। আমি কোনো ভূমি অফিসে ঢুকতে পারছি না, রেজিস্ট্রেশন অফিসে কাজ করতে পারছি না। রাজুক আমার সবচেয়ে বড় একটা মিনিস্ট্রি, আমার একটা বড় স্টেক হোল্ডার, সেখানে আমরা ঢুকতে পারছি না। যেখানে একটা ডিপার্টমেন্টে 10 জন লোক কাজ করেন সেখানে 2 জন আছে। তো ওনারা এটা হয়তো এভাবে ক্যালকুলেশন করছেন না, বা আমাদের থেকে ইনস্টিটিউশনাল একটা স্ট্রং ভয়েস রেজ হচ্ছে না, যে ওর কারণে আমি যে আরো যে প্যান্ডামিকের কারণে আমি 3 মাস 6 মাস সাফার করছি, আমার ইন্টারনাল গভর্নমেন্টের এদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদের ওখানে যদি আমার কাজগুলো ইন টাইমে হয়ে যায়, তাহলে কিন্তু আমি আমার যে লস, যে প্যান্ডামিকের যে সময়,
এই সময়ের আমাদের টিকে থাকার স্ট্রাগলটাকে আমি হয়তো আরো ছোট করতে পারি, ওয়ারেস সেই কারণে আমার এখন আরো লেংদি হয়ে যাচ্ছে। তো ইনস্টিটিউশনাল একটা ভয়েস একসাথে আসলে এখন আমাদের সবাইকে একই জায়গায় একই ফেজে, আসলে আমি মনে করি স্যাররা আছেন আমার থেকে অনেক অভিজ্ঞ, আপনারা এন্টারপ্রেনার, আপনারা এগুলো সবকিছু জানেন। আসলে এই জিডিপি তেও আমাদের যেই ভূমিকা, এখানে আসলে স্ট্রং একটা ইনস্টিটিউশনাল ভয়েস দরকার। আমাদের ব্যাংকের সাপোর্ট দরকার আমাদের এই 6 মাস আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল করে আমাদের টিকে থাকার জন্য। আমাদের গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার গুলো আছে তাদের সাপোর্ট দরকার, আমরা সবাই মিলে কাজ করার সাপোর্ট দরকার। ইন্টারমিডিয়েট মার্কেটে যারা আছে, যারা প্রত্যেকটা লেভেলে আসলে এখন একটা কোঅর্ডিনেশন দরকার। এটা নিয়ে আসলে এখন যদি সবাই একটু মুভ করে এক ফেজে, আমার মনে হয় যে এটা আমাদের সবার জন্য ভালো হবে। আমরা অবশ্যই পজিটিভ, কারণ আমরা নিজেরাই দেখছি প্রচুর কাস্টমার কোয়ারি আমরাও অনলাইনে পাচ্ছি, আমরাও প্রজেক্ট ভিজিট করাচ্ছি, কাস্টমার ডিমান্ড কিন্তু কমেনি, কিন্তু সবাই দেখছে বা একটু ওয়েট করছে, বা ওই যে সবার কাছে ওই প্যারামিটারটা নাই আমি কার কাছ থেকে কিনবো। এই গাইডলাইন গুলাতে যদি একটা ইনস্টিটিউশনাল একটা গাইডলাইন বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের জন্য আসতো, শুধু রিহেব মেম্বারশিপ কিন্তু একটা প্যারামিটার না, এই রিহেব মেম্বারশিপের মধ্যে কারা কোন ক্যাটাগরি, কারা কতদিন মার্কেটে আছে, কত প্রজেক্ট হ্যান্ডেল করছে, রিহেবও একটা কিন্তু রেটিং করতে পারে ডেভেলপার। ব্যাংক যেটা সবসময় করে, যারা আপনারা বড় ইন্টারমিডিয়েট মার্কেটে আছেন অথবা সেকেন্ডারি মার্কেটে আছেন, তারা একটা রেটিং করতে পারে। এরকম অনেক কিছু করে কিন্তু কি রিয়েল এস্টেটটার মধ্যে একটা নিয়মনিবদ্ধতার মধ্যে আনলে কিন্তু কাস্টমাররাও খুব সহজে ডিসিশন নিতে পারবে যে আমি কোথায় ইনভেস্ট করব, রেদার দেন আমি যে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টে বা যে কোনো খুব চটকদার অ্যাডভার্টাইজমেন্টে আমি না ভুল করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা অলমোস্ট মানে আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। আমরা তবু আপনাদের 5 মিনিট আরো সময়টা আসলে এক্সটেন্ড করার জন্য অনুরোধ করছি, বিকজ ইট ওয়াজ এ ভেরি লাইভলি ডিসকাশন। থ্যাংক ইউ আপনাদের সবার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। যদি একটু আমরা যদি একটু এন্ডিং এর দিকে যাই, সামারি যদি একটু শেয়ার করতে পারেন যে আসলে ইন শর্ট যে কি করা উচিত। স্যার এফআর খান স্যারকে দিয়ে যদি শুরু করি, দেন রেসপেক্টিভলি হোসেন খালেদ স্যার, তারপরে হয়তো মেবি ইশিতা আপু একটা ক্লোজিং একটা স্টেটমেন্ট উনি টানলেন আর কি। এফআর খান স্যার যদি একটু শেষে আমাদেরকে একটা এন্ডিং একটা আপনার একটা ইনসাইট দিয়ে একটু যদি। ইনসাইট মানে আমি জাস্ট একটা সামারি বলি, সেটা হচ্ছে যে আমাদের যারা ডেভেলপাররা আছেন তাদের কাজ চালিয়ে যাওয়া উচিত, যা কমিটমেন্ট আছে সেগুলি কমপ্লিট করে কাস্টমারের কনফিডেন্স ফিরে আনা উচিত। ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে রিয়েল এস্টেট সেক্টর ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, কিন্তু এটাকে সবসময় একটু অবহেলার চোখেই দেখা হয়, ফেলিয়ারটা আমাদেরই। তো আরিফ সাহেব যেটা বললেন যে হ্যাঁ, এখানে ক্যাটাগরাইজ করেই যাদের ট্রেন্ড অ্যানালাইসিসে দেখা যায় যে হ্যাঁ দে আর প্রপার কোম্পানিজ, জেনুইন কোম্পানিজ, তাদের ফিনান্সিং এ এবং তাদের কাস্টমারের ফিনান্সিং এ এগিয়ে আসা উচিত, যাতে তারাও তাদের ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে কাজ চালিয়ে যেতে পারে এবং কাস্টমাররাও তাদের একটা সাশ্রয়ী ইন্টারেস্টে এবং প্রপার টার্মসে লোন নিয়ে আমাদেরকে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে। আমাদের এই যুদ্ধে জিততে হলে পরে একটু আগে শারমিন যেটা বলেছেন যে একটা নতুন লাইফ যেটা আছে এটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আমরা যদি অনলাইনে দেখে একটা গাড়ি কিনতে পারি যেটার দামও কম না, 1-1.5 কোটি টাকা পর্যন্ত চলে যায় অনেক সময়, তাহলে আমরা অনলাইনে দেখে অ্যাটলিস্ট মোটামুটি ভাবে একটা সিলেকশন করতে পারবো না কেন? সিলেকশন করার পর তারপরে গিয়ে ঠিক আছে, অফকোর্স বিশ্বাস করি যে ভিজিট করতে হবে, বাট সেই ভিজিটের সংখ্যা আগের মতো যে দিনের পর দিন গেলাম এবং কথা বললাম, চিন্তা করলাম, সেটার থেকে এটা কিন্তু আমাদের ওই ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমেই করতে হবে। সেই অনলাইনটাকে আমাদের এই ইন্টারমিডিয়েট রিয়েলটার যারা আছেন তাদের কাজে লাগানো এবং এই ভার্চুয়াল মিডিয়ার ভিতরেই আমাদের কাস্টমারদের কাছে এবং ল্যান্ডলর্ডের কাছে অনুরোধ থাকবে ওনারা যেন আগিয়ে আসেন। ফাইনালি রেগুলেটরি বডিজ এবং গভর্নমেন্টে যারা আছেন, একটু আগে এই কথাটা ঠিকই বলা হয়েছে যে ওনারা মানে পুরোপুরি চালু না হলে পরে
তো আমাদের পক্ষে অ্যাকচুয়ালি একটা জায়গায় আটকে থাকতেই হবে। তো ওনারাও যাতে যত শিগগির সম্ভব একই তাল মিলিয়ে আগিয়ে আসেন। আমি অফকোর্স আশা করি সবাই সুস্থ থাকবেন, কিন্তু তারপরেও ওনাদের এখনো নানান প্রতিবন্ধকতার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো ওনারা আগিয়ে আসলে পরে আমাদের কার্যক্রমগুলি, বিশেষ করে নতুন প্রজেক্টগুলি নেওয়ার ব্যাপারে আমাদের অনেকখানি ফ্যাসিলিটেশন হবে। এবং এ ব্যাপারে গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ থাকবে যে রেজিস্ট্রেশন কস্টের ব্যাপারে অ্যাকচুয়ালি বাজেটে বলা হয় না, সবসময় অনেক সময় বলা হয়, এবার বলা হয়নি। রেজিস্ট্রেশন কস্টটা যদি ওনারা কনসিডার করে কিছুটা হলেও সাশ্রয়ী করেন, তাহলে আর একটা বড় কস্ট যেটা আছে সেকেন্ডারি মার্কেটে পার্টিকুলারলি, সেটার দিকে একটু নজর দেওয়ার খুবই প্রয়োজন হয়ে গেছে। এখন সেকেন্ডারি মার্কেট চাঙ্গা হলে পরেই প্রাইমারি মার্কেটও অটোমেটিক্যালি ভালো হবে। এবং সেকেন্ডারি মার্কেটের একটা বড় বাধা হলো রেজিস্ট্রেশন কস্ট। আপনার নতুন কিনলেও যা টাকা লাগে, পুরান কিনলেও তাই টাকা লাগে। তো এই ভবিষ্যতে সবাই সুন্দর ভবিষ্যৎ আশা করে এবং সবাই সুস্থতা কামনা করে আমি আমার তরফ থেকে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হোসেন খালেদ স্যার, আপনার ইরফান খান ভাই অ্যাকচুয়ালি খুব যদি সুন্দরভাবে সামারাইজ করে ফেলেছে, সবগুলো পয়েন্ট উনি টাচ করে ফেলেছে, বাট তারপরেও জাস্ট দুটো পয়েন্ট আমি সাপ্লিমেন্ট করি। আমাদের ডেভেলপার এবং দ্যার ইজ ডেভেলপার রয়েছে, বিক্রেতা রয়েছে, ক্রেতা রয়েছে, এই সময়তে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে টু ট্রিট এভরিওয়ান উইথ পেশেন্স, উইথ এমপ্যাথি। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এই সময়তে কাস্টমারদের, স্টেক হোল্ডারদের, প্রতিটি স্টেক হোল্ডারদের আমাদের এখন অ্যাকচুয়ালি সহানুভূতির সাথে সবকিছু অ্যাড্রেস করা প্রয়োজন, পেশেন্স রাখা প্রয়োজন। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এই সময়তে সরকার যদি বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে যেভাবে করে এগিয়ে এসে ওনারা স্টিমুলাস প্যাকেজ গুলো দিয়েছেন, সেভাবে করে যদি অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোতে, বিশেষ করে রিয়েল স্টেটের ক্ষেত্রে সহজেই স্টিমুলাস প্যাকেজ দিয়ে সাহায্য না করা হয়, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাতে অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে। আমরা যারা বিশেষ করে আপনার বড় ডেভেলপার্স রয়েছে, তাদের হয়তো বা সাস্টেইনেবিলিটির ক্যাপাসিটিটা বেশি, বাট সবসময় কিন্তু যেটা হয়ে যায়, ক্ষুদ্র মাঝারি যারা আপনার ডেভেলপার রয়েছে, তারাও কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা রোল প্লে করে থাকে আমাদের অর্থনীতিতে এবং এই রিয়েল স্টেট ইন্ডাস্ট্রিতে। তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সরকারের কিন্তু এটাকে অ্যাড্রেস করা খুব বেশি প্রয়োজন। এবং কাস্টমারের ক্ষেত্রে যেটা বারবার বলা হচ্ছে যে ডিজিটাইজেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আগে যে জিনিসগুলো আমরা হয়তো বা শুধু দেখেছি, চিন্তা করিনি, ইনভেস্টমেন্টে যাইনি, এখন কিন্তু সে ধরনের ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে বলেন, ভার্চুয়াল ট্যুরস দিয়ে বলেন, সেগুলো কিন্তু এখন সবাই আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। বাট এগুলোতেও কাস্টমারদেরকে কিছুদিন সময় লাগবে অ্যাডাপ্ট করে নিতে। বাট খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো জিনিস যেটা, যে এখন বর্তমানে বাজারে যারা এনকোয়ারিতে আসছেন, কাস্টমাররা কিন্তু এনারা সবাই সিরিয়াস কাস্টমার্স। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড থিং। ফানেলিং করে টু অ্যান এক্সটেন্ট আপনার কাছে যে কাস্টমার যোগাযোগ করছে, তাদের কিন্তু সিরিয়াস ইন্টারেস্ট থাকছে দেখেই আপনার কাছে আসছে। ওয়ান্স অ্যাগেন, ঢাকা বাদেও আমাদের ঢাকার পার্শ্ববর্তী যে এরিয়াগুলো ডেভেলপ হচ্ছে, হাউজিং সোসাইটিস গুলো হচ্ছে, দ্যাট উইল বি দ্য ফিউচার। That will be the future for every developer, and আশা করব যে আপনার সেটার মাধ্যমে কিন্তু সাশ্রয়ী আকারে আপনার কাস্টমারদের কাছে আমরা যেতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ভেরি ইনসাইটফুল আই মাস্ট সে। ঈশিতা আপু, যদি আপনি আজকের প্রোগ্রামটা সামারি স্টেটমেন্টটা। হ্যাঁ, থ্যাংক ইউ মোবিল। এবং সবার কাছ থেকে আসলে আমরা অনেক ভালো ভালো সামারিও পেলাম। সজল ভাই শুরু করেছিলাম, আমি একটু আপনার সজল ভাইয়ের কথা একটু আনসার দিতে চাচ্ছিলাম। আপনি আমাদের কিছু স্টেপের কথা বলেছেন, এটা আসলে খুবই আপনি একটা সময় উপযোগী আমাদের জন্য সাজেশন। আমরা অবশ্যই এটা নিয়ে আসলে আরো ডিটেলে কাজ করার চেষ্টা করব। আমাদের জন্য এখন অনেক জিনিস হচ্ছে। এবং আমি হোসেন ভাইয়ের একটা কথা আমি বলতে চাইবো, যে উনি খুব ভালো একটা কথা বলছে, এখন আমাদের সবাইকে খুব এমপ্যাথি নিয়ে কাজ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই পয়েন্টটা খুব সত্যি, যে আমাদের প্রত্যেকের আসলে এখন অনেকের সবার ইয়াটা বুঝে আমরা যদি একসাথে কাজ করতে পারি, আমার মনে হয় আলটিমেটলি প্রত্যেকে আমরা একটা রেজাল্ট পাবো। বিক্রয়.com, উই হ্যাভ আ কর্পোরেট ড্রিম
as well. Every corporate has their own area যেখানে আমাদের তাদের একটা উইন করার ব্যাপার আছে। তো আমরা সবাই যদি একসাথে বসে কাজ করতে পারি, আমার মনে হয় আমাদের ক্রেতা বিক্রেতা সবাই আমরা উপকৃত হব। এবং ইন্টারমিডিয়েটারি হিসেবে আমাদের আসলে অনেক লার্নিং ছিল। আজকের সেশনে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমি বলবো যে আসলে ভার্চুয়াল এই ট্যুর, যেটা আগে আসলে আমরা চিন্তাই করিনি, এখন এই ব্যাপারটা অনেকখানি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে এই ব্যাপারে আমরা কাজ করতে পারি কিনা। একটা বড় ব্যাপার আমার মনে হয় কাস্টমারদের জন্য আমি বলতে চাই, যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন আসছিল যে চিটাং মার্কেটটা কেমন হবে। আমার মনে হয় যে আমরা এফার খানের স্যারের এই কথাটা তুলে ধরতে পারি। উনি মেনশন করছিলেন যে ঢাকা শহর আজ থেকে 1980s এর দিকে যেমন ছিল, এখন চিটাং মার্কেটের এই অবস্থায় আছে। সো আমরা ধরে নিতে পারি ঢাকার চেয়ে 25 ইয়ার্স এর মতো পিছনে আছে, হয়তোবা ইন 20 ইয়ার্স এর মতো হয়তোবা পিছনে আছে। আজ থেকে 20 বছর পরে হয়তোবা প্রাইসিং এগুলো ডিফারেন্ট হবে ফর চিটাগং মার্কেট এবং আদার এরিয়াজ ঢাকার বাইরের। তো যেটা হতে পারে ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু তারপরেও এটা ভালো সময়। যারা বাইরে থেকে ইনভেস্ট করার কথা চিন্তা করে, নিজেদের এরিয়াতে মানুষ ইনভেস্ট করার কথা চিন্তা করে, যদি আমার বাড়ি চিটাগং হয়, আমি হয়তো ওখানে একটা ফ্ল্যাট কিনে রাখতে চাইতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলেও ইনভেস্টমেন্ট, আসলে ইনভেস্টমেন্ট করলে তাদের লস হবে না, এটা একটা বড় ব্যাপার আছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে যদি ভালো রিয়েল এস্টেট, যেটার আমরা একটা গ্রেডিং সিস্টেমের কথা বলছিলেন বারবার, এটা যদি হয়ে থাকে, এইটা যদি দেখে আমরা করতে পারি তাহলে অবশ্যই ভালো হবে। আরো একটা কোশ্চেন মনে হয় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা কথা বলছিলাম যে এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, এই জন্য আমরা আলাদা করে প্রশ্নটা করিনি। সেটা হলো যে রিয়েল এস্টেট কিছু প্রবলেম ফেস করছে ডিউ টু যে আমাদের এখানে অনেক বেশি আসলে একটা একসাথে বডি নেই, যেটা একসাথে গভর্নমেন্টের কাছে অনেকগুলো প্রশ্ন রাখতে পারে। আমরা আজকের এই সেশনের মাধ্যমে আমার ধারণা আমরা অনেক কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে পারছি যে এটা এরকম কিছু প্রবলেম আমরা ফেস করছি। আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আরো হেল্প করবে সবার কাছে পৌঁছানোর জন্য। আর আজকে সবাইকে জয়েন করার জন্য সমস্ত আমাদের গ্রাহক এবং আমাদের সম্মানিত আছে গেস্টদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই সময়টা হোসেন সাহেব যেমন আমাদেরকে কানাডা থেকে রাত্রেবেলা জয়েন করার জন্য, এবং থ্যাংক ইউ মোবিন and all our people who has actually involved in organizing this session, to organize such a great session. এটা আমার জন্য একটা খুব বড় লার্নিং এবং ইন্টারেস্টিং সেশন ছিল ফর দ্য প্রপার্টি মার্কেট এবং রিয়েল এস্টেট বিজনেস। সো লাস্টলি আমি এটাই বলবো যে এই নিউ নর্মালের দিকে আরো অনেক বেশি অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, একসাথে কাজের মাধ্যমে, আমার ধারণা যে আমরা এই গ্যাপটা, যেটা বারবার বলছিলাম যে হয়তো এই 5-6 মাসের এই গ্যাপটা, সময়টাকে মানে দিয়ে উঠে আমরা নর্মাল সময়ের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, এফআর খান স্যার, হোসেন খালেদ স্যার, সজল স্যার, ইশিত আপু, আপনাদের পার্টিসিপেশনের জন্য। সো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আসলে থ্যাংক ইউ, অনেক 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 কিছু আমরা, বেশ কিছু ফিডব্যাক আমরা পেয়েছি, বেশ কিছু ইনসাইট আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আর কি আরো কিছু টপিক নিয়ে আসলে ইনশাল্লাহ আবার ফিরে আসবো। তো আজকের মতো আজকের এই লাইভ ওয়েব সেমিনার সেশনটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।